আজকে ইলেকট্রিসিটি ফেল করার কারণে আমি জানি না ক্লাসটা করতে আমরা কন্টিনিউ করতে পারবো। ইলেকট্রিসিটি যদি আসে সেই ক্ষেত্রে আমরা আমাদের চিরাচরিত যে নিয়ম মাফিক যে ক্লাস, অর্থাৎ আমাদের বড় ডিসপ্লেতে যে ক্লাস, সেখানে আমরা চলে যাব। তো তার আগ পর্যন্ত আমরা ক্লাসটা কন্টিনিউ করার সাথে আমার ইউপিএস এর ব্যাকআপ যেহেতু কম, সেজন্য আমরা এই স্ক্রিনে ক্লাস করব। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, স্ক্রিনটা শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে 21 নম্বর ক্লাসের পিডিএফটা আমি করে নিয়েছি। আহ, দেখা যাচ্ছে? জি স্যার, জি দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। ও, এখান থেকে নেওয়া সম্ভব, ঠিক আছে। ওকে, তো এইখানে আমরা যেটি দেখতে পাচ্ছি 1 নম্বর অঙ্ক, ক্যালকুলেট দা সিএমআরআর। কেমন সিএমআরআর? এটা কি ইয়ে চলে গেছে? রাখতে হবে। তাহলে এই সিএমআরআর জিনিসটা কি? কমন মুড রিজেকশন রেশিও। আমরা এর আগে ক্লাস নাম্বার 20-এ থিওরি পড়ার চেষ্টা করেছিলাম, সেখানে দেখেছি যে কমন মুড রিজেকশন রেশিও জিনিসটা কি। সাধারণত ডিফারেন্সিয়াল মুড ভোল্টেজ গেইনকে কমন মুড ভোল্টেজ গেইন দ্বারা যদি ভাগ করি, যে মানটা পাওয়া যায় তাকেই বলবো আমরা সিএমআরআর। যাই হোক, লাকিলি ইলেকট্রিসিটি চলে আসছে। আমি তাহলে আপনার আমাদের পুরো ক্লাসটা ইয়াতে কনভার্ট করে নিচ্ছি। আপনারা একটু অপেক্ষা করবেন, আমি মিউট করে আমি জাস্ট 2 মিনিটের ভিতরে আপনার আমাদের যে ডিসপ্লে ক্লাস সেখানে নিয়ে যাচ্ছি।
ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, যাই হোক, তো ইলেকট্রিসিটি ফেল করার কারণে হচ্ছে আমরা ক্লাসটি আবার ডিসপ্লে থেকে কম্পিউটারে নিয়ে যাওয়া লাগছে। এখন কম্পিউটার থেকে আবার ডিসপ্লেতে নিয়ে আসলাম, তো সেজন্য একটু সমস্যা হয়ে গেছে, মানে দেরি হয়ে যাচ্ছে বারবার। তো আমরা যেটি বলতে চাচ্ছিলাম যে সিএমআরআর, এই যে সিএমআরআর মানে কি? ভাই রেকর্ডটা কি অন করছেন আবার? না না, রেকর্ড তো কন্টিনিউ আছে। ঠিক আছে। তো সিএমআরআর হচ্ছে কি? কমন মোড রিজেকশন রেশিও। এই জিনিসগুলোর থিওরি কিন্তু আমরা গত ক্লাসে পড়ে ফেলেছি। তো কখনো যদি সিএমআরআর রিলেটেড যদি কোনো অঙ্ক আসে আপনাদের, যদি কখনো যদি কোনো দুইটা চিত্র এভাবে দেয়া আছে, কিচ্ছু বলা নাই, বললো যে সিএমআরআর বের করো, তাহলে আপনারা কিভাবে বের করবেন? একটা জিনিস খেয়াল করবেন, একদম মানে স্বাভাবিকভাবে চিন্তা করবেন, স্বাভাবিক, যে এটা কোনো জটিল জিনিস না, এটা কোনো একটা বিশেষ থিওরি এরকম কিছু না। একদম কমন সেন্স খাটাবেন যে এই দুইটা ভোল্টেজ কি দেখেন তো, ইনপুটে সমান সমান। তাহলে ইনপুটে সমান সমান মানে কি? কমন। কমন আমরা বলি না যে এই জিনিসটার সাথে এই জিনিসটা কমন আছে, মানে মিল আছে। তাহলে এই যে দুইটা ইনপুট সাইডে যদি ভোল্টেজ যদি সমান সমান হয়, মানে ইনভার্টিং নন ইনভার্টিং দুইটাতেই যদি সমান সমান হয়, সেই মোডটার নাম কি? কমন মোড। আর যদি ভোল্টেজের পার্থক্য থাকে, দেখেন এটা হচ্ছে 0.5 পজিটিভ, এটা হচ্ছে 0.5 নেগেটিভ, মাইনাস কিন্তু সামনে, তার মানে দুজনের মধ্যে কি আছে? ভোল্টেজ ডিফারেন্স আছে না? তাহলে এটা হচ্ছে ডিফারেন্স মোড। তাহলে এই ডিফারেন্স মোড ভোল্টেজ গেইন। গেইন মানে কি? অর্জন করা। কতটুক ভোল্টেজ আমি অর্জন করলাম? বলেন তো আপনারা কিভাবে ভোল্টেজ গেইন নির্ণয় করবেন? যে কোনো কিছুর গেইন, আমি যদি বলি আপনি পড়াশোনা করে কি গেইন করেছেন, বলে যে আমি 10 বছর, 20 বছর, 15 বছর পড়াশোনা করে আমি এই একটা চাকরি পেয়েছি। এটা হচ্ছে আপনার পড়াশোনা করার জিনিসটা হচ্ছে ইনপুট, আর আউটপুটটা হচ্ছে একটা চাকরি অথবা একটা বিজনেস অথবা যে কোনো কিছু যে যেটা করেন আর কি। তাহলে আমরা ইনপুটে কি দিলাম, আউটপুটে কি পেলাম? তাহলে আউটপুট বাই ইনপুট কেই আমরা বলবো এখানে কি? গেইন। যে আমি কি পরিমাণ গেইন করলাম, কত টাকা দিয়ে কত টাকা ফেরত পেলাম। তাহলে এই যে ডিফারেন্সিয়াল মোড, এই অবস্থায় এই ভোল্টেজ গুলোর গেইন কত, মানে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজটা কত? আর এই যে কমন মোড, এই অবস্থায় গেইনটা কত? এই দুইটা গেইনের আবার অনুপাতটাই হচ্ছে এই সিএমআরআর। তাহলে আশা রাখি আপনারা এই সিএমআরআর বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আমরা এখন অঙ্কে চলে যাই। যেহেতু আমাদের এখানে দুইটা ফিগার দিয়ে দিয়েছে প্রশ্নকর্তা, যে এই ধরনের দুটো ফিগার, একটা আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্সিয়াল মোড আর একটা হচ্ছে কমন মোড। তাহলে ডিফারেন্সিয়াল মোড ভোল্টেজ গেইনটা কিভাবে বের করব? ডিএম এ হচ্ছে কি? গেইন। আমরা সব জায়গায় দেখেছি, কমিউনিকেশন থেকে শুরু করে সব জায়গায় গেইনকে ইলেকট্রনিক্সে কি নামে ডাকা হয়? এ নামে ডাকা হয়। এটা হচ্ছে গেইন। এখন গেইন কার? ডিফারেন্সিয়াল মোডের। ডিফারেন্সিয়াল মোডের এই যে এই মোডটার। তাহলে ডিফারেন্সিয়াল মোডে আউটপুট কত? 8 ভোল্ট। এই জন্য এই যে দেখেন উপরে হচ্ছে 8 ভোল্ট, ডিভাইড বাই ইনপুট কত? ইনপুট দুইজন আছে, দুইজন না, এই দুইজনের ডিফারেন্স। তাহলে দুইজনের ডিফারেন্স কি? এই যে এই 0.5 মাইনাস এই ভোল্টেজটা, এই ভোল্টেজটা আবার মাইনাস 0.5, এই জন্য 0.5 মাইনাস মাইনাস 0.5। তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল কি? প্লাস। কত হলো? 0.5, 0.5 মিলে হয় 1। 8 ভোল্টকে যদি 1 দ্বারা ভাগ করা হয় কত হয়? 8 ভোল্টেই হয়। কিন্তু নিচের ওয়ানটার ভোল্টেজটা একটু খেয়াল করে দেখেন, এই ভোল্ট, এটা হচ্ছে 8 ভোল্ট হচ্ছে ভোল্টে এককে, আর এটা হচ্ছে মিলি ভোল্ট এককে। ঠিক আছে, মিলি ভোল্ট। তাহলে এই জায়গায় খেয়াল করেন, উপরেরটা হচ্ছে ভোল্টে আর নিচেরটা হচ্ছে মিলি ভোল্টে। তাহলে
8 ভোল্টকে যদি 1 মিলিভোল্ট দ্বারা ভাগ করা হয় তাহলে কত দাঁড়ায়? 8000। এই গেইনের মান দাঁড়ায় হচ্ছে 8000। সহজ কথায় এই 8 কে ভোল্টে না রেখে আপনারা এই 8 কেও কি করে দিতে পারেন? মিলিভোল্ট করে দিতে পারেন। কি করতে হবে? আরো 1000 দ্বারা গুণ করে দিতে হবে, তাহলে কত হলো? 8000। এবার 8000 কে 1 দ্বারা ভাগ করলে কত হয়? 800। মিলিভোল্ট মিলিভোল্ট কাটাকাটি, এই জন্য এই ধরনের গেইনে কোনো একক হয় না। মনে রাখবেন, গেইনে কিন্তু কোনো কি থাকে না? একক থাকে না। তো যাই হোক, উপরের একক নিচের একক কাটাকাটি যায়। এইভাবে ডিফারেন্সিয়াল মুডে ভোল্টেজ গেইনটা কত আমরা নির্ণয় করলাম। এখন আসেন হচ্ছে কমন মুডে। দুইজন যেহেতু সেম সেম, ওই অবস্থায় কত? কমন মুডের ভোল্টেজ গেইন নির্ণয় করতে গেলে আপনাকে করতে হবে কি? ACM = 12 মিলিভোল্ট। আউটপুট হচ্ছে 12 মিলিভোল্ট। দুইজনের ভিতরে তো দুইজনেই সেম, তাহলে আর কোনো ডিফারেন্স করার দরকার নাই। কমন যে কোনো একটা ভ্যালুকে নেবেন, কত? 1 মিলিভোল্ট। ঠিক আছে? একজনের থেকে একজন বিয়োগ না, কিন্তু ডিফারেন্স না, কমন। দুইজনের থেকে কমন কে? 1 কমন, মানে একই জিনিসেই একজনের ভ্যালুটা নিলেই হবে 1 মিলিভোল্ট। 12 কে 1 দ্বারা ভাগ করলে হবে 12 মিলিভোল্ট। মিলিভোল্ট এককগুলো কাটাকাটি যাবে। তাহলে ডিফারেন্সিয়াল মুড ভোল্টেজ গেইন পেলেন, কমন মুড ভোল্টেজ গেইন পেলেন। এখন এই দুইজনের অনুপাতটাই হচ্ছে কি? কমন মুড রিজেকশন রেশিও, CMRR। দেখেন, কমন মুড রিজেকশন রেশিও CMRR = এই ডিফারেন্সিয়াল মুড ভোল্টেজ গেইনের মানকে যদি কমন মুড ভোল্টেজ গেইনের মান দ্বারা ভাগ করা হয়, যে ভ্যালু আসবে সেটা। এখন এই যে ভ্যালুটা আসছে, এটাকে আপনারা কিসে নিতে হবে? ডিবি এককে। কে বলেছে? প্রশ্নকর্তা, যে ফাইন্ড দ্য CMRR ডিবি। ডেসিবল এককে প্রকাশ করতে হবে। এই ডিবি এককে প্রকাশ করতে গেলে কি করতে হবে? 20 log 10। এগুলো আমরা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ শিখে এসেছি। এই কনভার্সন গুলো আমি আর নতুন করে দেখাতে চাই না, আপনারা শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখবেন। 20 log 10 দিয়ে এই ভ্যালুটা বসিয়ে দিলেই কি হবে? ডিবি এককে বের হয়ে আসবে। ক্যালকুলেটরে জাস্ট log 10 যে ইউনিটটা আছে সেই তার সামনে 20 দিবেন, log 10 ইউনিটটা ইউজ করবেন, 660.67 দিয়েই ভ্যালুটা চাপলেই বের হয়ে আসবে 56.48 ডিবি। এইভাবে আমরা হচ্ছে এই CMRR এর যদি কোনো অপারেশনাল অ্যাম্পলিফায়ারের রিলেটেড CMRR রিলেটেড যদি কোনো অঙ্ক আসে, আমরা বের করতে পারবো। এই নিচের অঙ্কটা দেখেন, তাহলে আরো ক্লিয়ার হবেন। ফর এন op-amp হ্যাভিং স্লিউ রেট, এটা হচ্ছে স্লিউ রেট যদি বের করতে বলে কোনো অঙ্কে, সেই অঙ্কটা কিভাবে করবেন সেটার সমাধান। একটা op-amp এর স্লিউ রেট দেওয়া আছে 2 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। স্লিউ রেট, ঠিক আছে? আমরা পড়েছি এর আগে, থিওরি আমরা পড়েছি যে আউটপুট ভোল্টেজের পরিবর্তনকে যদি সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করা হয়, যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে কি? স্লিউ রেট SR। তো এই স্লিউ রেটের থিওরিটা জাস্ট যারা বুঝতেছেন না, বিগত ক্লাসে দেওয়া আছে, সেখান থেকে দেখে আসবেন। তো স্লিউ রেটের মানটা দেওয়া আছে 2 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। What will be the maximum closed loop voltage gain that can be used when the input signal varies by 0.5 volt in 10 microsecond? বলা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্লোজ লুপ ভোল্টেজ গেইন কত। তাহলে গেইন মানে কি? A, ক্লোজ লুপ মানে কি? CL, ADM মানে কি? ডিফারেন্সিয়াল মুড ভোল্টেজ গেইন। ঠিক আছে? ACM মানে কি? কমন মুড ভোল্টেজ গেইন। ACL মানে কি? ক্লোজ লুপ ভোল্টেজ গেইন। এই বিষয়গুলো সিম্পল, জাস্ট শুধু একটু বুদ্ধি খাটালে বুঝে যাবে যে কোনটা কি। তাহলে আমাকে এখানে বের করতে হবে কি? হোয়াট উইল বি দা ম্যাক্সিমাম ক্লোজ লুপ ভোল্টেজ গেইন। এখন এই ক্লোজ লুপ জিনিসটাই কি, এটা একটু বোঝা দরকার। আমরা op-amp এর চিত্রে দেখেছি যে এই ধরনের চিত্র আমরা এঁকে অভ্যস্ত, তাই না? এটাই হচ্ছে op-amp এর চিত্র। তো এই op-amp এ দেখা আছে, এটা মনে করেন গ্রাউন্ড করা, এটা এইভাবে একটা রেজিস্ট্যান্স দিয়ে, মনে করেন এখানে একটা ভোল্টেজ সোর্স দিয়ে এইভাবে করে ইনপুটে ঢুকেছে। দেখেন, এই আউটপুটের সাথে এই ইনপুটের কিন্তু কোনো সম্পর্ক নাই। যদি এই ধরনের আউটপুটের সাথে কোনো ইনপুটের যদি কোনো সম্পর্ক না থাকে, এই ধরনের op-amp কে আমরা বলবো ওপেন লুপ। আর যদি এইখানে একটা ফিডব্যাক রেজিস্টর দিয়ে, উপরে হোক কিংবা এই ধরনের নিচে হোক, ফিডব্যাক রেজিস্টর দিয়ে যদি ইনপুট সাইডের টার্মিনালের সাথে যদি লাগানো থাকে, তাহলে আমরা বলবো এটা ক্লোজ লুপ।
তাহলে কোনটা ক্লোজ লুপ কোনটা ওপেন লুপ বিষয়গুলো আপনারা নিশ্চয়ই বুঝে যাচ্ছেন। তো এই ধরনেরই একটা ক্লোজ লুপ অপেমের ভোল্টেজ গেইন ম্যাক্সিমাম কত হবে সেটা আপনাকে বের করতে হবে। শর্ত কি? শর্ত হচ্ছে when the input signal varies, এই যে ইনপুটে যে ভোল্টেজটা দেয়া থাকবে এসি সিগন্যাল থাকবে সেটা কত 0.5 ভোল্ট ইন 10 মাইক্রোসেকেন্ড। 10 মাইক্রোসেকেন্ড যখন গমন করবে, টাইম যখন 10 মাইক্রোসেকেন্ড হবে, তখন ভোল্টেজের ভ্যালুটা যদি 0.5 ভোল্ট হয় সেই অবস্থায় স্লিউ রেটটা বের করে। আপনারা অপেমের অনেক অঙ্ক করে গেছেন, মনে করেন ইনভার্টিং নন ইনভার্টিং এটা সেটা অনেক কিছুই করে গেছেন। দেখা যাচ্ছে এই ধরনের অঙ্ক যদি এসে থাকে এবার পরীক্ষার হলে সারেন্ডার করে চলে আসবে। অথচ খুব ইজি একটা জিনিস, সামান্য শুরুর বেসিক জিনিস, এগুলো জানলে হয়ে যাবে। আমরা জানি কি স্লিউ রেট ইজ ইকুয়াল টু আউটপুট ভোল্টেজের এটা কি পরিবর্তন, ডেল মানে হচ্ছে পরিবর্তন। আউটপুট ভোল্টেজের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দ্বারা যদি ভাগ করা হয় তাহলে আমরা পাবো স্লিউ রেট। তবে এই স্লিউ রেটের আর একটা সূত্র আছে, যেহেতু আমার এইখানে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে কি ক্লোজ লুপ ভোল্টেজ গেইন মানে এসিএল, এই জন্য আমি এই সূত্রটার থেকে এসিএল এর সূত্রে কনভার্ট করব। অথবা ক্লোজ লুপ ভোল্টেজ গেইন এর সাথে যদি ডেল ইনপুট যদি গুণ দেয়া হয়, মানে ডেল আউটপুট না লিখে যদি এখানে ডেল ইনপুট দিই তাহলে ডেল ইনপুট ইনটু এসিএল সমান সমান ডেল আউটপুট। সহজ কথায় আমি যদি বলি এইভাবে, আপনারা ফর্মুলাটা একটু খেয়াল করেন, ডেল ভি আউটপুট ইজ ইকুয়াল টু এসিএল ইনটু ডেল ভি ইনপুট। এটা হচ্ছে একটা ফর্মুলা, মানে হচ্ছে আউটপুট ভোল্টেজের পরিবর্তন হবে ভোল্টেজ গেইন, কার ভোল্টেজ গেইন ক্লোজ লুপ ভোল্টেজ গেইনের সাথে যখন ইনপুট ভোল্টেজের পরিবর্তনকে গুণ দিব। ইনপুট ভোল্টেজকে না, কিন্তু ইনপুট ভোল্টেজের পরিবর্তনকে যখন ক্লোজ লুপ ভোল্টেজের গেইনের সাথে পরিবর্তন ক্লোজ লুপ ভোল্টেজ গেইনের সাথে যখন গুণ দিব তখন আউটপুট ভোল্টেজের পরিবর্তন বের হবে। তাহলে আমরা এই ডেল বি আউটপুট এর পরিবর্তে এই সূত্রটা বসিয়ে দিতে পারি। তাহলে কি দাঁড়ালো? এর পরিবর্তে দাঁড়ালো এসিএল ইন্টু ডেল বিআই, আর নিচের এই যে ডেলটি আগের মতো রয়ে গেল। এই অবস্থায় আমরা এই যে এসিএল যেটা আমার বের করতে হবে এই মানটা কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা এই এসিএল কে ওপারে পাঠিয়ে দিব, জাস্ট এইখানে থাকবে কি স্লিউ রেট ডিভাইড বাই এই ভ্যালুটা। তাহলে এই ভ্যালুটাকে এই যে এইখানে আমরা এই যে এই জিনিসটাকে এইভাবে বসিয়ে দিব। আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কি বুঝাতে যাচ্ছি, এটা আপনারা ভুলে যান। তাহলে থাকলো কি স্লিউ রেট ইজ ইকুয়াল টু এসিএল ইনটু এত, এই তো এসিএল ইনটু এত। তাহলে আপনি যদি এটা বের করতে চান এসিএল যদি রাখেন তাহলে এই পুরো জিনিসটা এই স্লিউ রেটের নিচে কি হয়, ভাগ হয় না, এইভাবে ডেল বিআই ডিভাইড বাই ডেল টি, এই জিনিসটা হয় না স্লিউ রেট ডিভাইড বাই এত। যদি এখানে এসিএলটা রেখে দিই সমান চিহ্নের ওপারে গেলে নিচে ভাগ আকারে যাবে, এটাই এই যে স্লিউ রেট ডিভাইড বাই এই জিনিসটাই ডেল বিআই বাই ডেল টি সমান সমান কি এসিএল। এই সূত্রটা থেকে এই জিনিসটা আসছে। তাহলে ক্লোজ লুপ ভোল্টেজ গেইন এর সূত্র হচ্ছে আলটিমেটলি এটা, আমরা লিখলাম ম্যাক্সিমাম ক্লোজ লুপ ভোল্টেজ গেইন ইজ ইকুয়াল টু এত। তাহলে স্লিউ রেটের মান দেয়া আছে 2 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, আমরা বসিয়ে দিলাম, ডিভাইড বাই ডেল বিআই ইনপুট ভোল্টেজ ভেরিস। দেখেন ইনপুট সিগন্যাল ভেরিস নট আউটপুট, কি বলা আছে ইনপুট সিগন্যাল, তার মানে ইনপুট ভোল্টেজটা কি পরিমাণ ভেরি করে, কি পরিমাণ চেঞ্জ হয়, পরিবর্তন হয় হচ্ছে 0.5 ভোল্ট। কতটুক সময়ে ডেল টি সময়ের পরিবর্তন হচ্ছে 10 মাইক্রোসেকেন্ড, 10 মাইক্রোসেকেন্ড 0.5 ভোল্ট বাই 10 মাইক্রোসেকেন্ড। তাহলে এটা আপনারা যদি সমাধান করেন এখান থেকে পেয়ে যাবেন 40। এইভাবে করেই আমরা কি করব এই জিনিসটা সমাধান করে ফেলতে পারি। 3 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। Find B output and I output in the circuit. এই সার্কিটে এই আউটপুট ভোল্টেজটা কত, আউটপুট কারেন্টটা কত নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা অপএমের কিছু বেসিক জিনিস দেখেছি, আজকে অঙ্ক করার জন্য আরো কিছু বেসিক জিনিস শিখে নিব।
আপনারা অনেকেই জানেন, আমার ইউটিউবের ভিডিওর মারফতে অনেকেই হয়তো বিষয়গুলো জেনে থাকবেন। তারপরও এটি যেহেতু একটি কোর্স, এখানে আমি একদম নতুন ভাবে শেখানোর চেষ্টা করব। আমরা সব সময় মনে রাখবো যে যে কোনো একটা অপেমের, এই অপেমের অঙ্কগুলো করার জন্য কোনো সূত্রের প্রয়োজন হয় না। বিশ্বাস করুন, কোনো সূত্র লাগে না, শুধুমাত্র দুটো থিওরি আপনাকে জানতে হবে। এক নাম্বার হচ্ছে, সরি আমরা এইখানে এঁকে ফেলি। এক নাম্বার হচ্ছে এই যে অপেমের সবসময় মনে রাখতে হবে, আমরা যদি একটা সার্কিট চিন্তা করি, মনে করেন এটা সার্কিট, এটা ধরলাম মাইনাস, এটা ধরলাম প্লাস। সব সময় মনে রাখতে হবে অপেমের এই নন ইনভার্টিং টার্মিনালে যে ভোল্টেজ হবে, ইনভার্টিং টার্মিনালও সেম ভোল্টেজ হবে। তার মানে এই দুইজনের ভোল্টেজ অলওয়েজ সেম। এই যে দুইটা অ্যান্টেনা যেটার মধ্য দিয়ে সে ইনপুট নিবে, এই ইনপুটের দুইটা টার্মিনালের ভোল্টেজ অলওয়েজ সমান। মাইক্রোফোনটি বন্ধ রাখবেন, আপনাদের প্রত্যেকের মাইক্রোফোনটি বন্ধ রাখবেন। তাহলে আমরা যদি বলি এটা B1 আর যদি বলি এটা B2, তাহলে আমরা বলতে পারি যে কোনো অপেমের ক্ষেত্রে B1 = B2। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। কি বলেছি? অপেমের ইনপুটের দুইটা টার্মিনালের ভোল্টেজ অলওয়েজ সমান। 2 নাম্বার শর্ত, সেটা কি? অপেমে ইনপুটে কখনোই কারেন্ট প্রবেশ করতে পারে না, I = 0। সেটা যে কোনো ইনপুটেই হোক, প্লাসেরটাতে হোক কিংবা মাইনাসেরটাতে হোক, কখনোই কোনো কারেন্ট কি করতে পারে না, ঢুকতে পারে না। এটা কারেন্ট ঢুকার ক্ষেত্রে বাধা, এই রাস্তা দিয়ে কোনো কারেন্ট ঢুকতে পারে না। তাহলে আমরা কয়টা সূত্র শিখলাম? শুধু দুটো সূত্র। এই দুটো সূত্র দিয়েই পুরো অপেমের জগৎ আমরা সমাধান করে ফেলবো। ঠিক আছে? তাহলে আমরা কি মনে রাখবো? অপেমের নন ইনভার্টিং, ইনভার্টিং যে টার্মিনাল গুলো আছে, সেই টার্মিনাল দ্বয়ের ভোল্টেজ অলওয়েজ সমান। আর কি? এই টার্মিনাল গুলোর ভিতরে কখনোই কোনো কারেন্ট প্রবেশ করতে পারে না। তাহলে ঠিক আছে, আমরা এই দুটো সূত্র শিখলাম। এই দুটো সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। এখন আসেন, তাহলে এই জায়গার ভোল্টেজ কত? দেখা যাচ্ছে 20 মিলিভোল্ট, তাই না? +20 মিলিভোল্ট। এই যে ব্যাটারির প্লাসটা উপরের দিকে, তার মানে +20 মিলিভোল্ট এই জায়গার ভোল্টেজ। তাহলে এই জায়গার ভোল্টেজ কত? +20 মিলিভোল্ট। কেন? কারণ এই জায়গার ভোল্টেজ যা, এই জায়গার ভোল্টেজও তা। কিছুক্ষণ আগেই তো শিখলাম যে অপেমের দুইটা টার্মিনালের ভোল্টেজ অলওয়েজ কি সমান। তাহলে এটা যদি 20 মিলিভোল্ট হয়, এটাও কত? 20 মিলিভোল্ট। তাহলে এইখানে 20 মিলিভোল্ট মানে এখানেও 20 মিলিভোল্ট। যেহেতু এটা একটা শর্ট পাথ বা শর্ট তার, তাহলে এখানেও 20 মিলিভোল্ট। তার মানে এই দুই জায়গায় আমরা যদি মেপে দেখি কত পাবো? 20 মিলিভোল্ট। তাহলে একটা 3 কিলো ওহমসের আড়াআড়িতে যদি 20 মিলিভোল্ট হয়, তাহলে এইখানে কত? এখন আপনারা বলবেন ওইখানে কত আমরা কিভাবে জানবো? এটা সিম্পল, এটা ঐকিক নিয়মের অঙ্ক দিয়ে করে আর কি। যে এই দুই মাথায় যদি কত বললাম 20 মিলিভোল্ট হয়, তাহলে এই দুই মাথায় কত? দেখেন এইখানে এই জিনিসটা দিয়ে কিন্তু কোনো কারেন্ট প্রবেশ করতে পারে না। তার মানে এই যে এটা লাগিয়ে রাখলাম আসলে কোনো কাজের না। ভোল্টেজ দেখাবে, ভোল্টেজ শো করবে, কিন্তু কোনো কারেন্ট কিন্তু ওই রাস্তা দিয়ে ঢুকবে না। তার মানে এইখানে কারেন্ট যদি ঢুকতেই হয়, সেই কারেন্টটা এইভাবে করে এই রাস্তা দিয়ে ঢুকবে। তার মানে এই জায়গায় জাংশন থাকার পরেও এই রাস্তায় কিন্তু কোনো কারেন্ট যাবে না। যাবে কোন রাস্তায়? এই রাস্তায়। তাহলে কারেন্ট চলার রাস্তা যদি সেম থাকে, এই রেজিস্টর দুইটা কিসে আছে? সিরিজে আছে। এটা মনে রাখতে হবে, এই দুইটা রেজিস্টর এখন কি সিরিজে আছে। এখন কিভাবে বুঝলাম? কারেন্ট সমান, সেজন্য যে এটার কারেন্ট যা, এটার কারেন্টও তা, সেজন্য
এই দুটো রেজিস্টর বাস্তবে কিসে আছে? সিরিজে আছে। কেন সিরিজে? এই জাংশন দিয়ে কোনো কারেন্ট ঢুকতে পারে না, সেই জন্য। এই অবস্থায় আসেন আমরা সিম্পলি একটা হিসাব করি। এটা মনে করেন 3, এটা হচ্ছে 12। আপনাকে বলা হলো যে এই দুই জায়গার ভোল্টেজ হচ্ছে 20 মিলিভোল্ট, তাই না? বিষয়টা তো এরকমই এখন, তাই না? এই যে গ্রাউন্ড থেকে এই জায়গার ভোল্টেজ হচ্ছে 20 মিলিভোল্ট, তাহলে ওই জায়গার ভোল্টেজটা কত, মানে এই দুই মাথার ভোল্টেজটা কত? এটা খুব সিম্পল। আপনারা করবেন কি, এই 3 কে যদি এখানে আয়টা নির্ণয় করবেন প্রথমে, হ্যাঁ, এখানে কারেন্টটা কত, আয়টা কত সেটা নির্ণয় করবেন। তাহলে আয়টা নির্ণয় করতে গেলে কি করতে হবে? বি বাই আর, 20/3, 20/3। তাহলে এখানে কারেন্টটা পেয়ে গেলেন না? এই কারেন্ট যা, এটার ভিতর দিয়েও কারেন্ট সেম। তাহলে এই এই কারেন্টটা আপনারা এখন জানলেন, এটাই হচ্ছে সেই কারেন্টটা। এই কারেন্টের সাথে যদি এই টোটাল রেজিস্ট্যান্সটা যদি কি করে দিতে পারেন, গুণ করে দিতে পারেন, তখন কি বের হবে বলেন তো? ভোল্টেজটা বের হবে। V = I × R। এটা এখন কি কারেন্ট না? কোন কারেন্টটা? এই যে ভোল্টেজ, এই রেজিস্টরের দুই মাথার ভোল্টেজ ডিভাইড বাই এই রেজিস্ট্যান্স দিলে এই কারেন্টটা। এই কারেন্ট যা, এই কারেন্টও সেম, সেম কারেন্ট তো নাকি? সেম কারেন্ট যেহেতু, এই রাস্তার কারেন্টটা হচ্ছে এই 20/3। তার সাথে যদি আপনার টোটাল বাধাটা, মানে এই রাস্তায় কারেন্ট কত ডিভাইড বাই এই রাস্তায় কারেন্ট কত ডিভাইড বাই এই রাস্তার বাধা কত, সরি, ইনটু এই রাস্তার বাধা কত, তাহলে I × R। তাহলে টোটাল বাধা হচ্ছে কত? 15। এটা যদি গুণ দেওয়া হয় তাহলে কত দাঁড়ায়? 100 মিলিভোল্ট। ঠিক আছে? আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন। এটাও একটা পদ্ধতি, যে এই বি এ বের করার একটা পদ্ধতি, মানে এটা হচ্ছে ঐকিক নিয়ম পদ্ধতি। মানে আমাদের যে আগের 3-এ যদি 20 হয় তাহলে 15-তে কত, এই নিয়মের অঙ্ক। ঠিক আছে? এটা দিয়েও 100 মিলিভোল্ট বের হবে। চাইলে আপনারা যদি বলেন যে না আমি এটা বুঝতেছি না, তাহলে সিম্পল, যে এই রাস্তা দিয়ে কারেন্ট কত যায়, নিচে দিয়ে যাক অথবা উপর দিয়ে যাক সেটা দেখার বিষয় না। তাহলে এই দুই মাথার ভোল্টেজ তো জানি কত, এই 20 মিলিভোল্টটা হচ্ছে এই দুই মাথার ভোল্টেজ। ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স দিলেই এই কারেন্টটা বের হবে। আর এই কারেন্টটা যেহেতু এই রাস্তা দিয়েই আসতেছিল, এই রাস্তা দিয়েই আসতেছিল, ওইখানে তো কারেন্ট যেতে পারে না। তার মানে এই সেম কারেন্ট, মানে এটা একটা সিরিজ সার্কিট, এই ধরনের সিরিজ সার্কিটের কারেন্ট জানা, টোটাল রেজিস্ট্যান্সটা কত? 12 + 3 হলো 15। তাহলে রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট সমান সমান এই দুই মাথার ভোল্টেজ বি এ 100 ভোল্ট, এইভাবে পাওয়া যাবে। তো এইভাবে আমরা বি এর পরিমাণটা 100 ভোল্ট নির্ণয় করলাম। তো 100 মিলিভোল্ট ভোল্টেজ যেহেতু কোথার, এই এ পয়েন্টের ভোল্টেজ আমরা পেয়ে গিয়েছি। এখন আবার আমরা কি জানি, অপেমের সূত্র অনুযায়ী এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ কি সেম? কেন? কিছুক্ষণ আগেই তো বলেছি যে এই নন ইনভার্টিং আর ইনভার্টিং দুইজনের ভোল্টেজ অলওয়েজ সেম থাকবে। তাহলে বি এর মান পেলাম কত? 100 মিলিভোল্ট। তাহলে এখানে যদি 100 মিলিভোল্ট হয়, এখানেও 100 মিলিভোল্ট। তাহলে এখানে 100 হলে এখানেও 100, এখানেও 100, এখানেও 100 মিলি ভোল্ট, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, একটাই তার। তাহলে একটাই তার, এটা শর্ট তার, এই জন্য এখানে যে ভোল্টেজ এখানেও সেম ভোল্টেজ হবে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ আমরা পেলাম কত? 100 মিলি ভোল্ট। আবার আগের মতো চলে আসলো সেম। আপনারা চাইলে ঐকিক নিয়মের এই পদ্ধতি দিয়েও করতে পারেন, অথবা আপনারা যদি বলেন যে ঠিক আছে এটা তো গ্রাউন্ড, এইখানে যদি 100 মিলিভোল্ট হয়, মানে এই দুই মাথায় যদি 100 হয় আর 4 কিলো ওহমস রেজিস্ট্যান্স জানা, তার মানে এই রাস্তার কারেন্টটা কত নির্ণয় করে ফেলবো। এই যে I নটটা, I নট ইজ ইকুয়াল টু হচ্ছে 100 মিলিভোল্ট বাই 4 কিলো ওহমস, 25 মিলি অ্যাম্পিয়ার, তাই না? সরি, 100 মিলিভোল্ট ও 4 কিলো, তাহলে মাইক্রো।
25 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এইভাবে আপনারা এই কারেন্টটা কত নির্ণয় করলেন। এই কারেন্টটা আর উপরের কারেন্টটা কি সেম, কেন? কারণ অপেমের এই রাস্তা যতই দেখতে সুন্দর হোক না কেন, ও ভোল্টেজকে ট্রান্সফার করে আনতে পারবে, এই রাস্তাগুলো ভোল্টেজকে ট্রান্সফার করে আনতে পারবে, কিন্তু এই রাস্তা দিয়ে কোনো কারেন্ট আসবে না, কোনো কারেন্টও ঢুকবে না, কারণ এই রাস্তায় আর কোনো দেখেন কোনো বাধা নাই, কিচ্ছু নাই, কোনো গ্রাউন্ড নাই। তাহলে এই রুটটা কোথায় ঢুকছে? এই মাইনাসে। তাহলে অপেমের মাইনাসে তো কোনো কারেন্ট ঢুকে না, কিংবা কোনো কারেন্ট বের হয় না। তাহলে এইখানে কোনো কারেন্ট নাই, এই জন্য এই উপরের থেকে আই নট যে কারেন্টটা আসতেছিল, এই কারেন্টটাই 4 এর ভিতর দিয়ে যাবে, এদিকে কোনো কিছু যাবে না। এই উপরের আই নট কারেন্টটা যে কথা, এই 4 কিলো ওহমস এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টও সেম কথা। এই জন্য আই নট সমান সমান 4 কিলো ওহমস এর ভিতরের রেজিস্ট্যান্স, 4 কিলো ওহমস রেজিস্ট্যান্স যেহেতু জানা, তার আর ভোল্টেজ হচ্ছে 100 মিলি ভোল্ট, এই জন্য ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু হচ্ছে কারেন্ট। এইভাবে এই আই নট এর মানটা নির্ণয় করা হয়ে গেল। এখন বি নট কত পাবেন? ওই আগের মতো, কারেন্ট রাস্তা দিয়ে নামে 25 মাইক্রো অ্যাম্পিয়ার, কারেন্ট জানা, তাহলে ভোল্টেজ কিভাবে পাবো? টোটাল রেজিস্ট্যান্স, এটা যেহেতু সিরিজ, এদিক দিয়ে যেহেতু কিছু আসে না, সিরিজ রেজিস্ট্যান্স কত? 10 আর 4 হয় 14। তাহলে আপনারা 14 কিলোর সাথে 25 মাইক্রো যদি গুণ দেন, যে ভোল্টেজটা পাবেন সেটাই হচ্ছে এই দুই মাথার ভোল্টেজ। কত হয়? 350 মিলিভোল্ট। এইভাবে এই ভোল্টেজটা নির্ণয় করা হয়েছে, কারেন্টটা পরের লাইনে নির্ণয় করা হয়েছে। এই জিনিস এভাবেও ফলো করতে পারেন, এভাবেও ফলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। আশা রাখি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। ডিটারমাইন দ্য বি আউটপুট ইন দ্য সার্কিট। এই সার্কিটের বি আউটপুটের মানটা কত নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অপেম, আবার অনেকগুলো, এখানে একটা ভোল্টেজ, এখানে একটা ভোল্টেজ। এত কিছু তাকানোর দরকার নেই, আপনি সিকোয়েন্স মেনটেন করে করে আগাবেন, ঠিক আছে? কি সিকোয়েন্স মেনটেন করবেন? সিকোয়েন্সটা হচ্ছে যে, আচ্ছা ডিসপ্লেতে কি ক্লিয়ার দেখা যায় নাকি বেশি সাদা হয়ে গেছে? স্যার একটু বেশি সাদা হয়েছে। আচ্ছা, এই পেজটাই শুধু বেশি সাদা মনে হচ্ছে, অন্যগুলা ঠিক ছিল। এখন ঠিক আছে? চলবে স্যার ভাই, আরেকটু চলবে। না। হ্যাঁ, এখন দেখা যাবে না? জি স্যার দেখা দেখা যায়। যায়। আচ্ছা, এখন দেখা গেলে হবে। আচ্ছা, তো এইখানে দেখেন যে আপনার সিকোয়েন্স আগাবেন। দেখেন তো এই যে প্লাস টার্মিনালটা, এই প্লাস টার্মিনালটাতে ভোল্টেজ কত? 0। কেন? এই রাস্তাটা এই যে দেখেন গ্রাউন্ডের সাথে লাগিয়ে দেওয়া, কোনো বাধা টাধা নাই, রেজিস্ট্যান্স কিছু নাই, থাকলেও কি আসে যায়। এইটা যেহেতু গ্রাউন্ড মানে হচ্ছে 0 ভোল্ট, তাহলে এই প্লাস টার্মিনালটাও 0 ভোল্ট। প্লাস টার্মিনালটা যদি 0 ভোল্ট হয়, তাহলে এই উপরের এই জাংশনটাও কত ভোল্ট? 0 ভোল্ট। মনে রাখতে হবে এই জাংশনেও ভোল্টেজ এখন 0 ভোল্ট। কারণ কি? আমরা জানি অপেমের এই দুইটা টার্মিনালে অবশ্যই ভোল্টেজ কি হবে? সমান হবে। তো নিচেরটা যদি 0 হয়, উপরেরটাও কত হবে? 0 হবে। এখন আমরা করব কি, একটা কেসিএল চালাবো। কেসিএল, কারশফ কারেন্ট ল। সে কারেন্ট ল অনুযায়ী কি দেখেন, এইখানে যে ভোল্টেজটা -0.8 ভোল্ট দেয়া হচ্ছে, এই ভোল্টেজটার কারণে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে। এই কারেন্টটা কোথায় যাবে? এইভাবে করে এই উপরের রাস্তা দিয়ে এখানে যাবে। কেন এই দিয়ে যাবে না? না, আমরা জানি অপেমের ভিতর দিয়ে কোনো কারেন্ট ঢুকে না, তো তাহলে এই রাস্তা দিয়ে কারেন্ট ঢুকবে না। তাহলে রাস্তা কয়টা? একটা রাস্তা, এইভাবে করে চলে যাবে, এইভাবে করে উপরে উঠে চলে যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি এই পয়েন্টে হিসাব করি যে কি কারেন্ট ঢুকলো আর এই পয়েন্ট থেকে কি কারেন্ট বের হয়ে গেল, তাহলে ইনপুট কারেন্ট ইজ ইকুয়াল টু কত হবে? আউটপুট কারেন্ট হবে। সেম হবে তো নাকি? এই পয়েন্টে যা ঢুকলো তাই তো বের হয়ে যাবে, আর তো ভিন্ন জায়গায় কোনো রাস্তা নাই, এই রাস্তা দিয়ে তো ঢুকতে পারে না। এই জন্য
আমরা যদি এই পয়েন্টটাতে যদি কেসিএল প্রয়োগ করি, অনেক সময় যারা জুনিয়র লেভেলের স্টুডেন্ট তারা এখানে লেখে অ্যাপ্লাইং কেসিএল এইভাবে এট এ পয়েন্ট, হ্যাঁ ইত্যাদি। এখানে এ পয়েন্ট একটা নাম দেয়, দরকার নাই। আপনারা এখন অনেক সিনিয়র চাকরি পরীক্ষা দিচ্ছেন, তো সিনিয়র লেভেলে এই ধরনের কোনো কিছু লেখার দরকার নেই, স্যার বুঝে নিবে যে এই পয়েন্টে কেসিএল চালিয়ে দিয়েছে। তাহলে কেসিএল কিভাবে চালাতে হয়, নোডাল অ্যানালাইসিস আমরা সবাই করেছি, নোডাল অ্যানালাইসিস দিয়ে এখানে আমরা কাজ করব। তাহলে এই কারেন্টটাকে কিভাবে বের করব, এই জায়গার ভোল্টেজ বিয়োগ এই জায়গার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। কার কথা, নোডাল অ্যানালাইসিসের কথা, যে কোনো একটা রেজিস্টরের দুইটা মাথার ভোল্টেজ, এটার নাম যদি বি1 হয়, এটার নাম যদি বি2 হয়, আর এটার নাম যদি আর হয়, এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই কিভাবে বের করব, আই ইজ ইকুয়াল টু ভোল্টেজ দ্বয়ের পার্থক্য বি1 মাইনাস বি2। কারেন্টটা কোন দিক থেকে কোথায় যায়, যে দিক থেকে যাওয়া শুরু করবে সেই ভোল্টেজটা আগে বসবে, বিয়োগ যেখানে যাচ্ছে সেই ভোল্টেজটা পরে বসবে। তাহলে বি1 থেকে বি2 এর দিকে যাচ্ছে, এই জন্য বি1 মাইনাস বি2 ডিভাইড বাই এখানের বাধাটা কত, আর, মানে আই ইজ ইকুয়াল টু বি বাই আর। বি মানে কি, রেজিস্ট্যান্সের দুই মাথার বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স। তো এইভাবে আমরা নোডাল অ্যানালাইসিসে কারেন্ট গুলোকে নির্ণয় করতাম। তো সেই ফর্মুলাই এখানে আমরা খাটাচ্ছি। দেখুন এই জায়গার ভোল্টেজ কত, -0.8 বিয়োগ এই যে মধ্যখানের বিয়োগ চিহ্নটা হচ্ছে এই বিয়োগটা, এই জায়গার ভোল্টেজ কত 0 ভোল্ট, এই জন্য দেখুন এই যে 0। তাহলে বি1 মাইনাস বি2, ঠিক আছে, এই জায়গার ভোল্টেজ হচ্ছে -0.8, এটা হচ্ছে সূত্রের মাইনাস, এই রেজিস্টরের অপর মাথার ভোল্টেজটা হচ্ছে কত 0, ডিভাইড বাই এই মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত 10 কিলো ওহমস, এই যে 10 কিলো ওহমস। তাহলে এই জিনিসটা কি হলো, এটা হচ্ছে এই কারেন্টটা সমান সমান কোন কারেন্টটা হবে, এই কারেন্টটা সমান সমান এই কারেন্টটা হবে, এই কারেন্টটা, এটার নাম কি হবে, এই জায়গার ভোল্টেজ বিয়োগ এই জায়গার ভোল্টেজ, ঠিক আছে, এই জায়গার ভোল্টেজ বিয়োগ এই জায়গার ভোল্টেজ, মানে রেজিস্ট্যান্সের দুই মাথার ভোল্টেজের পার্থক্য। এই জায়গার ভোল্টেজ হচ্ছে 0 বিয়োগ এই জায়গার ভোল্টেজ হচ্ছে বি1, তাহলে 0 মাইনাস বি1 ডিভাইড বাই এই মধ্যখানের রেজিস্ট্যান্স হচ্ছে কত 20। তাহলে কে আসলো, এটা এই কারেন্টটা, এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা। তাহলে আমরা বলতে পারি না এই কারেন্ট সমান এই কারেন্ট, মানে এই বিন্দুর ইনপুটে যে কারেন্ট ঢুকলো এই বিন্দু থেকে সেম পরিমাণ কারেন্ট বের হয়ে গেল। এটা থেকে, এটা হচ্ছে বিন্দুর থেকে বের হয়ে যাওয়া কারেন্ট, আর এটা হচ্ছে বিন্দুর ভিতরে প্রবেশ করা কারেন্ট। আশা রাখি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এইভাবে আমরা যদি মানটা এখানে বসিয়ে দিই, এটা সমাধান করলে 0.8 কে যদি 20 দ্বারা গুণ করি কত হয় 16 হয়, সামনে একটা মাইনাস চিহ্ন, আর 10 কে যদি মাইনাস বি1 দ্বারা -10 বি1, এটা যদি সমাধান করি বি1 এর মান হয় 1.6 ভোল্ট। তাহলে এইভাবে এই বি1 পয়েন্টার ভোল্টেজ কত আমরা বের করে ফেললাম। এখন বি1 পয়েন্টের ভোল্টেজ যদি আপনারা জানেন, সেই ক্ষেত্রে এইটা আর একটা অপ এম্প চিন্তা করেন যে এখানে 0.4 ভোল্ট আর এইখানে হচ্ছে 1.6 ভোল্ট মাত্র বের করলাম বি1। তো এই দুইটা ভোল্টেজ জানেন, রেজিস্ট্যান্স জানেন, এই ধরনের একটা সার্কিট আছে, কিভাবে সমাধান করবেন, খুবই সিম্পল। আপনারা দেখেন এই যে প্লাস, এই প্লাস টার্মিনালটাতে ভোল্টেজের পার্থক্য কত দেখেন তো, এই প্লাস টার্মিনালটাতে ভোল্টেজ কত 0 ভোল্ট, তাহলে মাইনাস টার্মিনাল এটাতে ভোল্টেজ কত 0 ভোল্ট। এইখানের ভোল্টেজ জানেন, এইখানের ভোল্টেজও জানেন, এই রেজিস্ট্যান্সও জানেন, তাহলে এই রাস্তার ভিতর দিয়ে কত কারেন্ট আসে বলতে পারবেন না, পারা যাবে। এইখানের ভোল্টেজ কত 0.4 ভোল্ট, এটাও জানেন, এইখানের ভোল্টেজ কত 0 ভোল্ট, এটা যদি 0 হয় এই রাস্তার এটাও 0, তাহলে এখানের ভোল্টেজও জানেন, এখানের ভোল্টেজও জানেন, এটার ভিতর দিয়ে কত কারেন্ট এটা এই রাস্তায় আসে সেটা বলতে পারবেন না, হ্যাঁ পারবো তো। তাহলে এই দুইটা কারেন্ট এখানে এসে কি করে, মারামারি করে, ঝগড়া করে, নাকি বন্ধুত্ব করে,
বন্ধুত্ব করে এই অপেমের ভিতর দিয়ে কিন্তু ঢুকে না, কারণ ঢুকা নিষেধ, এই রাস্তায় কোনো কারেন্ট ঢুকতে পারে না। তাহলে কই যাবে? এই 40 ভিতর দিয়ে এইভাবে করে উপরের থেকে নামবে। তার মানে এই দুইটা কারেন্টের যোগফল সমান এই কারেন্টের মান। সিম্পলি নোডাল অ্যানালাইসিসের সাহায্যে আমরা বের করতে পারবো 0.4 মাইনাস 0। আপনারা মিলান এখানে, এই দেখেন 0.4 মাইনাস 0, 0.4 মাইনাস 0 ডিভাইড বাই 10 কিলো সমান এই কারেন্টটা। তার মানে এটা হচ্ছে এই উপরের কারেন্টটা যোগ কোন কারেন্টটা? নিচের কারেন্টটা। বন্ধুত্ব করতে হবে। নিচের কারেন্টটা কিভাবে বের করব? B1, তো B1 এর মান তো হচ্ছে 1.6, এই জন্য এই 1.6 মাইনাস 0, এই যে মাইনাস 0 ডিভাইড বাই ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? 20 কিলো। এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 20 কিলো। তাহলে বি ডিফারেন্স মানে ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স সমান সমান এই কারেন্টটা। এই দুইটা কারেন্ট আমরা এইভাবে পাশাপাশি বসিয়ে যোগ করলাম। সমান সমান এই কারেন্টটা কার সমান হবে? এই কারেন্টটার সমান হবে। এই কারেন্টটা কিভাবে নির্ণয় করব? এই জায়গার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, এই যে 0 মাইনাস কোথায় গেছে? এই জায়গায় গেছে, সেখানের ভোল্টেজ হচ্ছে বি আউটপুট, এই যে মাইনাস বি আউটপুট। তাহলে ভোল্টেজের ডিফারেন্স ডিভাইড বাই এই রাস্তা যেতে গিয়ে কতর বাধার সম্মুখীন হলো? 40 কিলো, রেজিস্ট্যান্স হচ্ছে 40 কিলো। তাহলে এইটা কে? এই আউটপুট কারেন্টটা হচ্ছে এটা। এইভাবে আমরা এই নোডাল অ্যানালাইসিসের এই মানটা আমরা এখানে বসাবো। বসানোর পরে এটা যদি আমরা এখন সমাধান করি তাহলে যে জিনিসটা পেয়ে যাব বি আউটপুট সমান সমান মাইনাস 4.8 ভোল্ট। এইভাবেই আমরা এই অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো। তো আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। ফাইন্ড ভি আউটপুট ফর দ্য ফলোইং সার্কিট। এখানে যে সার্কিটটি দেয়া আছে সেটা বি আউটপুটের ভ্যালুটা কত নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা পূর্বের কিছুক্ষণ আগে যে অঙ্ক করেছি আমরা একদম অ্যাজ ইট ইজ, শুধুমাত্র আপনাদেরকে পরীক্ষার হলে কে ঝামেলা করবে জানেন? এই কস, এই ওমেগা টি। মানে আপনি অঙ্কটা সবই পারেন, কিন্তু যখন এই কস সাইন বিষয়গুলো যখন আসবে তখন মনের ভিতরে একটা পুলকিত ভয় কাজ করবে। এই ভয়ের জন্যই আপনারা তখন সেটা আর করে আসতে পারবেন না, ভুল করে আসবেন। অথচ কিছুক্ষণ আগে এই যে অঙ্কটা আমরা দেখেছি, এই অঙ্কটা, এই যে এই অংশটা, এই যে সেকেন্ড স্টেজ যেটা, এই যে সেকেন্ড স্টেজের যে সমাধানটা, এটা যা এটাও একদম তা। আপনারা দেখেন এই যে এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এই ইনপুট দুইটা এখানে যোগ হয়ে এই 20 কিলো হয়ে বের হবে। এই রাস্তা দিয়ে তো ঢুকতে পারবে না। সেম তো নাকি? এখানেও এই টার্মিনালটা যেহেতু 0, এখানেও এই টার্মিনালটাও কিন্তু 0। সেম অঙ্ক, শুধু পার্থক্য কোথায়? পার্থক্য হলো এই কস ওমেগা টি দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে। এই জন্যই আমরা এটা দেখানোর চেষ্টা করছি। খুব সিম্পল, একদম কস সাইন এগুলো নিয়ে ভাববেন না, আপনি নিয়ম ঠিক রেখেছেন কিনা সেটা দেখবেন। আপনার উদ্দেশ্য কি? এই কারেন্টটা এই দুইটা কারেন্টকে যোগ করে সমান চিহ্ন দিয়ে এই কারেন্টের সমান, এই কথাটা বলা হচ্ছে আপনার উদ্দেশ্য। তার মানে এই একটা কারেন্টকে ধরি প্রথমে, এই কারেন্টটা কিভাবে বের করব? এই ভোল্টেজ দেয়া আছে হচ্ছে 0.3 cos ওমেগা টি, এটা হচ্ছে ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজ বিয়োগ রেজিস্টরের অপর মাথায় ভোল্টেজ কত? 0, এই জন্য এই যে বিয়োগ 0 ডিভাইড বাই ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? 10 কিলো, এই যে 10। এই ভোল্টেজ বিয়োগ এই ভোল্টেজ ডিভাইড বাই 10, তাহলে এই কারেন্টটা পেয়ে গেলাম। এটা হচ্ছে কারেন্ট যোগ নিচের কারেন্টটা কত? এই ভোল্টেজ 0.2 cos ওমেগা টি, এই যে 0.2 cos ওমেগা টি বিয়োগ এইখানের ভোল্টেজ কত? 0 ভোল্ট, এই যে 0 ভোল্ট ডিভাইড বাই এই রেজিস্ট্যান্স 5 কিলো, এই যে 5। ঠিক আছে? তাহলে এই দুটো কারেন্টকে আমরা কি করলাম? এই দেখেন দুইটা কারেন্টকে আমরা যোগ করলাম, যোগ করে সমান চিহ্ন দিয়ে, সমান চিহ্নের ওপারে কে থাকবে?
এদিকে কেউ থাকবে? এই অপেমের ভিতর দিয়ে কোনো কারেন্ট কিন্তু ঢুকতে পারে না, তাহলে সব কারেন্ট এই 20 ভিতর দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই দুইটা কারেন্ট যোগ হয়ে 20 দিয়ে বের হয়ে চলে যাবে। তো এইখানের কারেন্ট কিভাবে বের করব? এই ভোল্টেজ বিয়োগ এইখানের ভোল্টেজ, এখানের ভোল্টেজ কত? বি আউটপুট। এখানের ভোল্টেজ কত? 0, তার মানে 0 মাইনাস বি আউটপুট ডিভাইড বাই 20। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এইখানে 0 মাইনাস বি আউটপুট না দিয়ে বি আউটপুট মাইনাস 0 কেন দিলাম না? আপনারা বারবার আমি বলছি কারেন্টের ডিরেকশন মোস্ট ইম্পর্টেন্ট, যে কোন দিক থেকে কোথায় যাচ্ছে। আপনারা হিসাব করছেন কি এইভাবে, কারেন্টটা যেভাবে হিসাব করবেন ঠিক ওইটা যেন মিলে। তাহলে এই কারেন্টটা ঢুকছে, এই কারেন্টটা ঢুকছে, ঠিক আছে? তাহলে ঢুকে দুইজন যোগ হয়ে এইভাবে বের হয়ে আসবে। ওকে, তো বের হয়ে আসার সময় প্রথমে কাকে পাচ্ছে? কোনখান থেকে বের হচ্ছে? 0 ভোল্ট থেকে বের হচ্ছে। কোথায় যাচ্ছে? বি আউটপুটে যাচ্ছে। এই জন্য 0 ভোল্ট থেকে বের হচ্ছে, মাইনাস যাচ্ছে হচ্ছে বি আউটপুটে ডিভাইড বাই 20। তাহলে এই কারেন্টটা বের হয়ে গেল। এখন আমরা এই লাইনটা যদি সমাধান করি তাহলে যে জিনিসটা পাবো সেটা দেখেন, খুব সিম্পল। এই যে মাইনাস বি আউটপুট বাই 20, এটা চিন্তা করেন। তাহলে এইখান থেকে আপনি যদি বি আউটপুটটা রেখে দেন, তাহলে 20 কে কি করতে হবে? সমান চিহ্নের এপারে এই দুইজনের সাথে গুণ করে দিতে হবে। এই তো তাই করেছি। এই যে দুইজন, এটা হচ্ছে ব্র্যাকেটের দুইজন। কিভাবে হলো? এই জিরোটাকে বাদ দিয়ে দিয়েছি, 0.3 cos ওমেগা টি ডিভাইড বাই 10 যোগ 0.2 cos ওমেগা টি ডিভাইড বাই 5। তাহলে এই দুইজন না ব্র্যাকেটের, এরা 20 কে কি করেছি? গুণ করে দিয়েছি। আর এই যে 20 গুণ, এখন এপারে কে থাকলো? মাইনাস বি আউটপুট। এখন আমি তো চাচ্ছি বি আউটপুট বের করতে, তো মাইনাস কে এপারে না রেখে ও পারে পাঠিয়ে দিয়েছি, এই যে মাইনাস 20। ঠিক আছে, এইভাবেই আমরা এই নিচের লাইনটা লিখেছি। এই নিচের লাইনের থেকে এই জিনিসটা কিভাবে এসেছে? খুব সিম্পল। আপনারা দেখেন, প্রথমে এই 10 এবং 5-এর লসাগু নিবেন। 10 এবং 5-এর লসাগু নিলে কত হয়? 10 হয়। 10 হলে এই উপরের এখানে কিছু করার আছে? নাই। তাহলে 0.3 cos ওমেগা টি। তো নিচের এইখানে যদি 5, আমরা লসাগু নিয়েছি 10, এখানে হচ্ছে 5, কত হয়? 10 কে 5 দ্বারা ভাগ করলে হয় 2, তাহলে এই 2 দ্বারা এই মানটাকে গুণ করব। 2 দ্বারা মানকে গুণ করলে কত হয়? 0.4 cos ওমেগা টি। কারণ 0.2 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 0.4 হয়। তারপর আসেন, নিচে থাকলো 10, 0.3 আর 0.4 দুইটাই কিন্তু cos ওমেগা টি। ঠিক আছে, তাহলে যোগ করে দেয়া যায়, কত হয়? 0.7 cos ওমেগা টি। এই যে 0.7 cos ওমেগা টি বাই 10, এই মানটা আমরা পেয়েছি। কিন্তু ব্র্যাকেটের বাইরে কে আছে? -20 সাহেব আছে। তাহলে আমরা এই ব্র্যাকেটের বাইরে -20 এই শব্দটাও লিখে দিব। এটার সাথেও আছে, হ্যাঁ, দিলাম না আর কি। এই অবস্থায় এই 10 কে যদি এই 20 দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে কাটাকাটি করলে এখানে থাকবে কত? 2। -2 কিন্তু +2 না, এই মাইনাস থাকবে। তাহলে 2 ইন্টু 0.7 cos ওমেগা টি। তাহলে 2 কে যদি 0.7 দ্বারা যদি গুণ করা হয়, কত হয়? 1.4। এই মাইনাস সাইনটা এই মাইনাস, 2 ইন্টু 0.7 সমান 1.4। এই cos ওমেগা টিটা, এই cos ওমেগা টি কিচ্ছু না, এটাই উত্তর। ঠিক আছে, ভয়ের কিছু নেই, এইভাবেই সমাধান করে ফেলবেন। এখন আসেন 6 নম্বর অঙ্ক। ডিটারমাইন বি আউটপুট ফর দ্য অপেম। এই অপেমের বি আউটপুট নির্ণয় করতে হবে। তাহলে এটা কিভাবে বের করব? খুব সিম্পল। আমরা জানি এইখানের ভোল্টেজ যা, এখানের ভোল্টেজ তা। কিন্তু মজার বিষয় হচ্ছে এইখানের ভোল্টেজ কত, যদি প্রশ্ন করি এখানের ভোল্টেজ কত জানি না। আগে তো এখানে গ্রাউন্ড থাকতো, এইভাবে করে লাগাই দিত, আর আমরা বলতাম 0 ভোল্ট, এটাও 0, এটাও 0। কত সুন্দর, কত মজা ছিল। কিন্তু এখন দেখেন তো এই টার্মিনালের ভোল্টেজ কত বলতে পারেন কিনা? পারি না। এই টার্মিনালের, সেটাও পারি না।
যদি কখনো এই ধরনের দুইটা টার্মিনালের ভোল্টেজ আপনারা বলতে না পারেন, মানে যে কোনো একজনের যদি ভোল্টেজটা জানতেন তাহলে অপরজনের ভোল্টেজটা অটো জানা হয়ে যেত। কিন্তু যদি কখনো যদি বের করতে না পারেন ওয়াট চিহ্ন যে কত আমি জানি না, তখন আপনাকে কিন্তু আগের যে ফর্মুলাগুলো শিখিয়েছি সেখান থেকে বের হয়ে ব্যতিক্রম কথা চিন্তা করতে হবে। এটা আবার কি জিনিস ভালো করে খেয়াল করবেন। এখানে দুইটা রেজিস্টার আছে, দুই ধরনের ভোল্টেজ দেয়া আছে, ঠিক আছে। এই একটা ব্যতিক্রম অঙ্ক আমি দেখিয়ে দিব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো অঙ্ক। আমি এখানে যতগুলো অঙ্ক আনছি সবগুলোই কিন্তু পরীক্ষায় আসার মতো। আমি হাবিজাবি অঙ্ক দিয়ে ভর্তি না করে আমি চিন্তা করেছি যেগুলো আপনাদের কাজে লাগবে এই ধরনের অঙ্কগুলো তুলে ধরবো। এইখানে দুইটা রেজিস্টারে দুই ধরনের ভোল্টেজ দেয়া আছে, আর আমরা এই টার্মিনাল গুলোর ভোল্টেজ জানি না। এই ধরনের যদি কোনো সিচুয়েশন আপনাদের পরে কোনো কিছু না ভেবে এই দুটো ভোল্টেজ যেহেতু দেয়া আছে আপনারা করবেন সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করবেন। আপনারা এখানে কেসিএল করতে পারবেন না। আপনারা অনেকে বলতে পারেন যে তাহলে আমি এই কারেন্ট যোগ করব, আর এখানে তো কারেন্টই নাই, আপনি যোগ করবেন কেমনে? কারেন্ট নাই মানে এই দুইজন কারেন্ট যোগ হয়ে কোন রাস্তা দিয়ে যাবে? এই প্লাসে ঢুকার কথা, তো প্লাসে তো কোনো কারেন্টই ঢুকে না। তো কারেন্ট যদি না ঢুকে তাহলে তো ইনপুট দিয়ে কোনো কারেন্ট আসে না। তার মানে এখানে কেসিএল এর থিওরি যেটা চিন্তা করছেন ওটা কিন্তু হবে না। এই জন্যই এই ধরনের অঙ্কগুলো আপনাকে কমপ্লেক্স সিচুয়েশনে ফেলে দিবে। তার জন্যই আপনাকে করতে হবে কি সুপারপজিশন থিওরেম দিয়ে এটা সমাধান করতে হবে। যারা ডিসি সার্কিট করেছেন তারা দেখেছেন সুপারপজিশন দিয়ে কিভাবে সমাধান করা হয়। এইখানে দুইটা ভোল্টেজ, ঠিক আছে। এই দুইটা ভোল্টেজের আমরা যদি +2 ভোল্টকে আঁকি দেখতে এই ধরনের হবে। এই ধরনের হবে না? +2 ভোল্ট মানে কোনো একটা 2 ভোল্ট ব্যাটারির প্লাস টার্মিনালটাকে লাগানো, তখন আমরা ব্যাটারি সহ আঁকলাম, ঠিক আছে। -1 ভোল্ট এটাকে আঁকলে কি হবে? এইভাবে মাইনাস প্লাস, এটা -1 ভোল্ট, এটা +2 ভোল্ট। ওকে, তখন আর -1 ভোল্ট লিখবো না, তখন 1 ভোল্ট লিখবো। মানে এটা -1 ভোল্ট মানে মাইনাস টার্মিনালটা লাগানো 1 ভোল্ট ব্যাটারির, আর +2 ভোল্ট মানে প্লাস টার্মিনালটা লাগানো 2 ভোল্ট ব্যাটারির। এটাই তো সিনারি। সুপারপজিশন কিভাবে করে? একটা ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ, অপর আরেকটা কি ইনঅ্যাক্টিভ, মানে বন্ধ থাকবে। একটা অ্যাক্টিভ হলে অপর আরেকজন কি থাকবে? ইনঅ্যাক্টিভ থাকবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে 2 ভোল্টটাকে অ্যাক্টিভ ধরে নিই, 2 ভোল্ট অ্যাক্টিভ হোক। আচ্ছা, অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করলে অপর ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ কিভাবে করে? শর্ট করে দিতে হয়। আমরা সুপারপজিশনের থিওরেমে সূত্র জানি যে কোনো ভোল্টেজ সোর্স যদি অ্যাক্টিভ করি, মানে কোনোটাকে যদি আছে হিসাব করি, অপর ভোল্টেজ সোর্সকে গ্রাউন্ডের সাথে বা টার্মিনালটা দুইটা ভোল্টেজ প্লাস আর মাইনাসটা কি করে দিতে হয়? শর্ট করে দিতে হয়। তাহলে দিলাম শর্ট করে। তাহলে এখন ভালো করে খেয়াল করেন তো, এই 50 কিলো ওহমস রেজিস্ট্যান্সটা কোথায়? গ্রাউন্ডে কিন্তু শর্ট হয়ে গেছে। এই অবস্থায় এই টার্মিনালের ভোল্টেজ, এটার নাম দিলাম B1, কেমন? এই টার্মিনালের নাম দিলাম কি? B1। এই B1 এর ভোল্টেজটা কিভাবে পাবেন বলেন তো? মিটারে যদি এই গ্রাউন্ডের সাথে যদি এই জায়গায় একটা ভোল্ট মিটার যদি লাগিয়ে দেন, একটা টার্মিনাল যদি B1 এর এখানে ধরেন, আরটা যদি গ্রাউন্ডে ধরেন, তাহলেই আপনারা কি এই B1 ভোল্টেজটা পাবেন না? পাওয়া যাবে। মানে এই 50 কিলো ওহমস এর আরআরই ভোল্টেজটাই এখন কি B1। কখন? যখন 2 ভোল্ট অ্যাক্টিভ, 1 ভোল্ট ইনঅ্যাক্টিভ থাকবে তখন। তাহলে এই অবস্থায় ভোল্টেজ B1টাকে নির্ণয় করলে কিভাবে কি করতে হবে? এই যে 2 ভোল্টটা যাচ্ছে, এই 2 ভোল্টটার সাথে ওইদিকে তো কোনো সম্পর্ক নাই, ওইদিকে কোনো কারেন্ট যায় না। এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, দেখেন এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, আমি অন্য কালার দিয়ে আঁকি,
এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা এইভাবে করে গ্রাউন্ডের মাধ্যমে এই সার্কিটটা কমপ্লিট করবে। আপনারা কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন। এই রাস্তা হচ্ছে এটা, কারণ কারেন্ট তো ওই প্লাসের দিকে ঢুকে না, যখন 2 ভোল্ট অ্যাক্টিভ 1 ভোল্ট ইনঅ্যাক্টিভ থাকবে, এটাই হচ্ছে কারেন্ট চলার রাস্তা। তার মানে 25 কিলো আর 50 কিলো হচ্ছে একটা সিরিজ সার্কিট। এই 25 আর 50 হচ্ছে সিরিজ রেজিস্টর। একই কারেন্ট 25 এর ভিতরে যে কারেন্ট, সেই কারেন্টটাই 50 হয়ে গ্রাউন্ডে আসে, আর গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড তো কানেক্ট, এটা কানেক্ট হয়ে ব্যাটারিতে আবার ফিরে আসে। এইভাবেই এই সার্কিটটা সম্পন্ন হয়। ওকে, এটাকে যদি আমরা একটু ডেমো আকারে দেখি, জিনিসটা হবে এরকম। এই হচ্ছে 2 ভোল্টের ব্যাটারি, এটা হচ্ছে 25 এর রেজিস্ট্যান্স, নিচেরটা হচ্ছে 50 রেজিস্ট্যান্স। এটা হচ্ছে সার্কিট। ওকে, এটা কত 25, এটা হচ্ছে কত 50। আপনারা কি দেখতে পাচ্ছেন? এই কালার দিয়ে কি দেখা যায়? একটু কষ্ট হয়। হ্যাঁ স্যার দেখা যায় তো। দেখা যাচ্ছে। যাই হোক, এটা এই কালারটা মনে হয় ব্ল্যাক পিঙ্ক কালারটা নিতে পারেন ভাই। ব্ল্যাক ব্ল্যাকটা বেশি দেখা যায়। জিনিসটা এরকম হইতো না? এটা হচ্ছে 25, এটা হচ্ছে 50। ওকে, এই যে এখন আমি যে সিনারিটা আঁকছি, মানে একটা অ্যাক্টিভ অপরটা ইনঅ্যাক্টিভ অবস্থায়, তখন সিনারিটা ঠিক এটা না? তাহলে আমরা যদি বলি এই 50 এর আরআরইতে ভোল্টেজটা কত, কেন 50 এর আরআরই, কেন 25 না? কারণ এই 50 কিলোর আরআরই ভোল্টেজটাই হচ্ছে কি V1, সেই জন্য। তাহলে 50 এর আরআরই ভোল্টেজ কিভাবে নির্ণয় করব? মোট ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে কত ইনটু যার আরআরইতে ভোল্টেজ নির্ণয় করতে চায় তার রেজিস্ট্যান্স ডিভাইড বাই এই সিরিজ রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, ভোল্টেজ ডিভাইডারের ফর্মুলা। এই যে সেই ভোল্টেজ ডিভাইডারের ফর্মুলা, মোট ভোল্টেজ 2 ভোল্ট ইনটু কার আরআরইতে রেজিস্ট্যান্স নির্ণয় করতে চাচ্ছি সেই রেজিস্ট্যান্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, এই সিরিজ রেজিস্ট্যান্স যে দুইটা আছে তাদের যোগফল। বুঝা গেছে এই পর্যন্ত? তার মানে 2 ভোল্ট অ্যাক্টিভ অবস্থায় যদি আমরা চিন্তা করি, এই যে সিরিজ রেজিস্ট্যান্স আছে, এই যে সিরিজে, এই সিরিজ রেজিস্ট্যান্সের মধ্যে এই 50 কিলোর আরআরইতে যেই ভোল্টেজটা বের হবে সেটার নামই হচ্ছে V1। আর এই 50 কিলোর আরআরইতে ভোল্টেজ কিভাবে নির্ণয় করব? মোট ভোল্টেজ 2 ভোল্ট ইনটু 50 কিলো ওহমস ডিভাইড বাই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা এখন সিরিজে, দ্বয়ের যোগফল। কে 25 আর 50 হচ্ছে সিরিজে, এই জন্য 25 আর 50 এর যোগফল। এটা তো গেল 2 ভোল্ট অ্যাক্টিভ অবস্থায়। এখন সুপারপজিশন কি বলে? সুপারপজিশন বলে যে দুইজন সোর্স যদি থাকে তাহলে একজনকে একবার অ্যাক্টিভ আর একজনকে একবার ইনঅ্যাক্টিভ করতে হবে। সেকেন্ড টাইম যেটাকে আগে ইনঅ্যাক্টিভ করেছি, এবার এটাকে অ্যাক্টিভ, ওইটাকে ইনঅ্যাক্টিভ করে দিব। ওকে, তাহলে আমরা আবার যাচ্ছি। এবার এই -1 ভোল্টটাকে কি করব? অ্যাক্টিভ করে দিব। মাইনাস প্লাস, এটা এখন অ্যাক্টিভ, ভোল্টেজের মান 1 ভোল্ট। ওকে, আর এই +2 ভোল্টটাকে কি করে দিব? গ্রাউন্ড শর্ট করে দিব, মানে ভোল্টেজ সোর্সটা শর্ট, ইনঅ্যাক্টিভ করে দিব। এই অবস্থায় দেখেন তো, এই অবস্থায় এই B1 এর মানটা কত? B1 কোনটা? এই যে 25 কিলো ওহমস এর আরআরইতে যে ভোল্টেজ, এই 25 এর দুই মাথার যে ভোল্টেজ, একটা মাথা গ্রাউন্ডে, তো এই গ্রাউন্ড আর অপর মাথা হচ্ছে এইখানে, এই দুই মাথার যে ভোল্টেজ, মানে 25 কিলো ওহমস এর যে দুই মাথার ভোল্টেজ, সেটাই হচ্ছে কি V1। তাহলে 25 কিলো ওহমস এর কিভাবে বের করব? সাপ্লাই ভোল্টেজটা কত? এই সাপ্লাই ভোল্টেজটাই তো এটার ভিতর দিয়ে এইভাবে করে চলতেছে, এখানে এইভাবে করে ঘুরতেছে নাকি?
এদিকে তো যাওয়ার সুযোগ নাই, তাহলে এই কারেন্টটা এইভাবে করে ঘুরুক অথবা এইভাবে করে ঘুরুক, এই রাস্তা তো এটাই। এই জন্য মোট ভোল্টেজ কত -1 ইন্টু যার আরআরইতে ভোল্টেজটা নির্ণয় করব কার 25 এর আরআরই, এই জন্য 25 ডিভাইড বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল 50 যোগ 25। এইভাবে একটা একবার অ্যাক্টিভ অপরটা ইনঅ্যাক্টিভ, দ্বিতীয়বার আগে যেটা ইনঅ্যাক্টিভ ছিল সেটা অ্যাক্টিভ, প্রথমটা ইনঅ্যাক্টিভ ধরে দুইটা মানকে, দুইটা ভোল্টেজের মানকে যদি যোগ করি তাহলে এই জায়গার ভোল্টেজটা কত V1টা বের হয়ে যাবে। এটা হচ্ছে সুপারপজিশন থিওরেম। এক লাইনে সুপারপজিশন কিভাবে থিওরেম করবেন আমার ডিসি সার্কিটের ক্লাসে আমি দেখিয়েছিলাম, সেই বিষয়টাই হচ্ছে এটা। আমি তখন বলেছিলাম যে এটা অদূর ভবিষ্যতে আপনাদের অনেক কাজে লাগবে, এই সেই ভবিষ্যৎ, এই সেই কাজে লাগা। আচ্ছা যাই হোক, তো এই দুটোকে যদি সমাধান করি আমরা পাবো কত 1 ভোল্ট। এই 1 ভোল্টকে পাওয়ার জন্য দুনিয়ার এত কষ্ট করলাম। তার মানে এবার এই টার্মিনালের ভোল্টেজ কত আমরা জেনে গেলাম, V1 এর মান কত 1 ভোল্ট। তো এই V1 যদি 1 ভোল্ট হয় তাহলে এই টার্মিনালের মান কত, এটাও 1 ভোল্ট। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, এই ভোল্টেজটা কত জানা। তো এটা যেহেতু জেনে গেছি, এবার আমার আগের থিওরি যে এই কারেন্টটা সমান এই উপরের থেকে এই কারেন্টটা, তো এই কারেন্টটা কত 0 - 1 ভোল্ট ডিভাইড বাই রেজিস্ট্যান্স সমান 1 ভোল্ট মাইনাস বি আউটপুট ডিভাইড বাই এই রেজিস্ট্যান্স, তাহলে এই কারেন্টটা বের হয়ে যাবে। এটাই লিখেছি, 0 মানে এটা, -1 ভোল্ট, এই যে -1 ভোল্ট ডিভাইড বাই 5 কিলো, এই যে 5 ইজ ইকুয়াল টু 1 ভোল্ট মাইনাস বি আউটপুট, 1 মাইনাস বি আউটপুট ডিভাইড বাই এই 70 কিলো এটা। তাহলে এইখান থেকে আমরা যদি সমাধান করি বি আউটপুটের মান বের হবে 15 ভোল্ট। আপনারা কি বুঝতে পারছেন এই অঙ্কটা? জি ভাই। স্যার পারছি। আচ্ছা দাদা, জি, আচ্ছা এটা তো দাদা বুঝলাম। দাদা এটা আপনি আগে যে ফর্মুলাটা দেখালেন মানে এই অঙ্কের আগে, ওইভাবে যদি করি তাহলে ভুল কি হবে, মানে ওইভাবে করলে কি? এইখানে ভালো করে খেয়াল করেন, এইখানে আপনি কিভাবে যোগ করলেন, সরি এইখানে জিনিসটা কিভাবে যোগ করলেন বলেন তো? এখানে দেখেন এখানে তো, এই হ্যাঁ দাদা এখানে তো হচ্ছে আমরা এইখানে এই এটা যোগ করতে গেলে এই কারেন্টটা লাগবে না? জি এই কারেন্টটা লাগবে না? জি লাগবে। এই কারেন্টটাও জানতে হবে, এই তো। জি জি এই কারেন্টটা, এই উপরের কারেন্টটা কিভাবে বের করবেন? এই জায়গার ভোল্টেজ বিয়োগ এই জায়গার ভোল্টেজ নাকি? জি দাদা। আচ্ছা, এখানে কারেন্টটা কিভাবে বের করবেন? এই জায়গার ভোল্টেজ বিয়োগ এই জায়গার ভোল্টেজ তো জানেন না। দাদা আমি যদি ওইখানে কিছু একটা ধরে নিই, ধরেন আমি V1 বাইর করলাম না, ফার্স্টে V1 সমান 1 ভোল্ট, আমি V1 ধরে নিলাম। হ্যাঁ স্যার এ মাইক্রোফোনটা বন্ধ রাখবেন, কে এটা মাইক্রোফোন বন্ধ রাখেন। হ্যাঁ বলেন। হ্যালো, যিনি প্রশ্ন করতেছিলেন বলেন। জি দাদা আমি বলতেছি যে আমি যদি ওইখানে V1 ধরে নিই তাহলে কি হবে না? হ্যাঁ B1 ধরলাম B1। জি দাদা। একটা জিনিস খেয়াল করেন তো, এই রাস্তায় আদৌ কারেন্ট আছে কিনা? কিন্তু কারেন্ট শূন্য, কারণ কারেন্ট তো ঢোকার আর জায়গা নাই। কারেন্ট তো যাবে না। কারেন্ট যদি নাই থাকে তাহলে আপনি কেমনে আগাবেন? আগের এখানে তো যদি আপনি এটা নাও জানতেন, এই ধরনের অঙ্কে যদি এটা নাও জানেন সেটা B1 ধরে আপনি আগাতে পারবেন, কারণ এখানে বাস্তবে একটা কারেন্ট থাকবে। কিন্তু এখানে তো বাস্তবে কারেন্ট থাকবে না, অবাস্তব। এই অবাস্তবকে নিয়ে ফাইনালি অঙ্কটা মিলানো যাবে না। আমি কথা বুঝাতে পারছি? দাদা আপনার কথা বুঝছি, মানে আমি বলতেছি যে ওইভাবে মিলে যায়। আপনি করে দেখেন, হ্যাঁ আপনি বাসায় করে দেখেন মিলে কিনা। দাদা করছি, মিলে মিলে? জি আপনার সাথে সাথে আমি করছি আর কি। আচ্ছা, কি ধরনের করছেন? এখানে B1 ধরছেন, B1 ধরে শেষে ইকুয়েশন করছেন। আচ্ছা করেন দেখি। 2 - B1 / 25 জি দাদা, প্লাস -1 মাইনাস - B1
ডিভাইড বাই ইকুয়াল টু 50 হ্যাঁ হ্যাঁ ইকুয়াল টু ইকুয়াল টু 0 0 হ্যাঁ 0 ধরতে হবে রাইট 0 ধরতে হবে এবার মিলে যাবে দাদা হ্যাঁ ঠিক আছে 0 ধরলে হবে 50 আর এখানে এটা হচ্ছে 4 4 মাইনাস 2b1 জি -1 মাইনাস b1 minus 0 আর নিচের এটা তো 0 হয়ে গেল এটা কত থাকলো 3 minus 3b1 মাইনাস 3b1 ইজ ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস হ্যাঁ তাহলে b1 b1 ইকুয়াল টু 1 রাইট ঠিক আছে মিলবে তাহলে সেই ক্ষেত্রেও মিলানো যাবে তবে এই জায়গায় কি ধরতে হবে 0 ধরতে হবে হ্যাঁ কারণটা কিন্তু দাদা আমি বলি আপনার ওই ইউটিউবের ভিডিও যখন আমরা দেখছিলাম অনেকদিন আগে জি তখন এইভাবে আমি অনেকগুলো অঙ্ক মিলাইছি সবগুলোই মিলে যায় আচ্ছা আচ্ছা বেশ কয়েকটা অঙ্ক মিলেছে সবগুলোই আপনার ওই নিয়মে মিলে যায় এইজন্য আমি চেষ্টা করি ঠিক আছে অসুবিধা নাই এটা দাদা এটা তো নোডাল অ্যানালাইসিস তাই না দাদা হ্যাঁ এখন যেটা দেখালাম সেটা ধরে আর এটা হচ্ছে সুপারপজিশন ঠিক আছে হ্যাঁ দাদা নোডালে করলে সবচেয়ে ইজি হয় দাদা হ্যাঁ ইজি হয় সুপারপজিশনটা কিন্তু লাগবে এটা কিন্তু শিখে রাখবেন এটা লাগবে কেন কিছুক্ষণ পরের অঙ্কটাতে দেখবেন হ্যালো ভাইয়া এখানে একটা প্রশ্ন ছিল আমার আর কি আমি তো প্রশ্ন সমাধান ক্লাসে প্রশ্ন করব আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দেন হ্যাঁ প্রশ্নগুলো রেখে দেন এখন দেখা যাচ্ছে জি ভাই দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এই জায়গায় যদি আপনি আগের নিয়মটা ফলো করেন এখানে কিন্তু একটু ঝামেলায় পড়বেন বুঝতে পারছেন ঝামেলা মানে হচ্ছে লাইন টাইন গুলো লম্বা লম্বা হবে অনেক সময় প্যাস্টেস খেয়ে যাবে না এই ধরনের একটা থাকে এই ধরনের আরো 3-4টা থাকে ব্রাঞ্চ তখন গিয়ে কিন্তু এই প্রবলেম গুলো তৈরি হতে পারে এখন এটা আমরা আগের যে সুপার পজিশনটা দেখিয়েছি সেই সুপার পজিশনের নিয়ম অনুযায়ী আমরা আবার করব তাহলে আমরা জানতে চাচ্ছি এই জায়গার ভোল্টেজ এটার নাম হচ্ছে B1 দুইভাবে আমরা করব আমরা কিছুক্ষণ আগে যে নোডাল দিয়ে দেখিয়েছে সেই নোডালের মতো করে করব আবার এখন যেভাবে দেখানো আছে সেভাবেও করব তা আমরা প্রথমে 2 ভোল্টকে যদি অ্যাক্টিভ ধরে নিই এটা অ্যাক্টিভ হলে এই জিনিসটা কি হয় গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায় নাকি যেহেতু এই ব্যাটারিটা শর্ট হয় ব্যাটারি শর্ট হলে ব্যাটারির নিচে থাকে গ্রাউন্ড এই গ্রাউন্ড যা এই গ্রাউন্ডটা তা মানে এটার সাথে এইভাবে শর্ট হয়ে যায় 2 যখন অ্যাক্টিভ হয় তখন এই দুই মাথার ভোল্টেজটা কিভাবে নির্ণয় করব এটার নাম হচ্ছে B1 দুই মাথার ভোল্টেজ মানে এই দুইটা আর প্যারালাল অবস্থায় যে ভোল্টেজ সেটা এই দুইটা আর এখন কিভাবে আছে প্যারালালি আছে এই প্যারালাল আর এর দুই মাথার রেজিস্ট্যান্স দুই মাথার ভোল্টেজটাই হচ্ছে কি B1 এইজন্য মোট ভোল্টেজ তখন মোট ভোল্টেজ এইভাবে ভোল্টেজটা যদি নামে মোট ভোল্টেজ ইনটু এই দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল হয়েছে দুইটা সেম মানের যদি রেজিস্ট্যান্স প্যারালাল হয় তার ভ্যালু কত দাঁড়ায় অর্ধেক হয় একটার অর্ধেক হয় এইজন্য R/2 আপনারা গুণ করে দেখবেন যে 5 প্যারালাল 5 5 কে যদি 5 দ্বারা প্যারালাল করেন কত হবে মান হবে 2.5 মানে একটা মানের অর্ধেক হবে এইজন্য R কে R দ্বারা যদি প্যারালাল করা হয় তাহলে এই দুইজনের মোট রেজিস্ট্যান্স হবে R/2 এর সমান তো এই জন্য যার আড়াআড়িতে ভোল্টেজ বের করতে চাচ্ছি সেই রেজিস্ট্যান্সটা ইনটু মোট ভোল্টেজ ইনটু সেই রেজিস্ট্যান্সটা ডিভাইড বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল দ্বয় মানে কি এই ভোল্টেজটা আসার সময় সিরিজে যে রেজিস্ট্যান্সটা ছিল আর যোগ এই নিচের এই দুইজনের প্যারালাল রেজিস্ট্যান্স হচ্ছে R/2 তাহলে 2 ভোল্ট অ্যাক্টিভের সময় যা করা দরকার করা শেষ এখন -1 ভোল্ট অ্যাক্টিভ হলে কি করতে হবে এই 2 ভোল্টটাকে এবার শর্ট করে দিতে হবে গ্রাউন্ড করে দিতে হবে 2 ভোল্টকে গ্রাউন্ড ভোল্টেজটা ঢুকতেছে এই রাস্তা দিয়ে তাহলে এটা আর এটা কি প্যারালাল তাই না এই মাথাটা যদি গ্রাউন্ডের সাথে এইভাবে লাগিয়ে দেওয়া হয় তার মানে এই উপরের মাথাও যদি এখানে লাগানো থাকে এই আর নিচের এই আরটা কি হয়ে গেল প্যারালাল হয়ে গেল সেম ভাবে আগের মতো এটা এখানে লাগিয়ে দিলাম তো এই দুই মাথার ভোল্টেজ মানে B1 এখন এই প্যারালাল রেজিস্ট্যান্সের আড়াআড়ি ভোল্টেজটাই হচ্ছে B1 আর এটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স তাহলে মোট ভোল্টেজ হচ্ছে এখন -1 মানে এটা অ্যাক্টিভ এটা এখন গ্রাউন্ড করা ইনটু এই দুই মাথার ভোল্টেজ
নির্ণয় করতে গেলে এই দুই মাথার রেজিস্ট্যান্সটা কত, এই আর এবং এই আর এর প্যারালাল মানের সমান, মানে r/2 ডিভাইড বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল। এই r/2 এর সাথে এই ব্যাটারিটা ইনপুটে যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটা r প্লাস r/2। এইভাবে দুইটা ভোল্টেজ দুই সময় অ্যাক্টিভ হলে কত মান দাঁড়াচ্ছে সেটা আমরা নির্ণয় করলাম। এইভাবে আমরা কি করব, এই B1 এর ভ্যালুটা নির্ণয় করব। এখন আমাদের যদি নোডাল অ্যানালাইসিস দিয়ে যদি করতে হয় সেক্ষেত্রে আমরা কি দেখব, যেহেতু কারেন্টটা এদিকে ঢুকে না, তাহলে এই দুইটা কারেন্ট কোথায় যায়, এই গ্রাউন্ডে চলে যায়। এখন কিন্তু জিরো ধরা যাবে না, এইভাবে করতে হবে 2 মাইনাস B1 ডিভাইড বাই R যোগ -1 মাইনাস B1 ডিভাইড বাই R ইজ ইকুয়াল টু B1 বাই R। এই সবগুলো থেকে আর গুলোকে বাদ দিয়ে দিব, বাদ দিলে কি দাঁড়াবে, 2 মাইনাস B1 মাইনাস 1 মাইনাস B1 ইজ ইকুয়াল টু B1। 2 এর থেকে 1 যদি চলে যায় তাহলে কত দাঁড়ালো, 1। আর এইখানের মাইনাস দুইটা B1, ওইদিকে একটা, ওই পারে গেলে প্লাসের হয়, তাহলে 3B1। তাহলে এখন B1 এর মান কত, 1/3। 1/3 মানে 0.3333 ভোল্ট। এভাবেও নির্ণয় করা যায়। তুলনামূলক সহজ না এটা? জি স্যার। জি স্যার, অনেকটাই সহজ। যাই হোক, যে যেভাবে করে এগুলো লাগে আর কি। হ্যাঁ, বিভিন্ন পদ্ধতি জেনে রাখা ভালো। আচ্ছা, এই অবস্থায় আমাদের উদ্দেশ্য কি ছিল, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভি আউটপুটটা নির্ণয় করা। ও, আমি তো চিত্র ঢেকে ফেলেছি। হ্যাঁ, ভি আউটপুটটা নির্ণয় করতে গেলে এই B1 যেহেতু জানা, এই উপরের টার্মিনালের ভোল্টেজও আমার এখন জানা, সেটা কত, 0.3333 ভোল্ট, এই জায়গার ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে 0 মাইনাস 0.33 ভোল্ট ডিভাইড বাই রেজিস্ট্যান্স, এই যে 0 মাইনাস 0.33 ডিভাইড বাই রেজিস্ট্যান্স R। এই কারেন্টটা সমান সমান উপরের কারেন্টটা সমান সমান, উপরের কারেন্টটা কিভাবে, এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, তাহলে 0.3333 ভোল্ট মাইনাস এই ভোল্টেজ হচ্ছে বি আউটপুট ডিভাইড বাই রেজিস্ট্যান্স হচ্ছে 2R। তো 2R আর R এর মধ্যে পার্থক্য হচ্ছে কত, 2 এর পার্থক্য, মানে উভয় পক্ষ থেকে নিচের R বাদ দিয়ে দিব, এখানে থাকবে 2, এখানে থাকবে 1। এই 2 কে যদি উপরের কোণার সাথে গুণ করে দিয়ে নিচের 1 এর সাথে এদেরকে গুণ করে দিয়ে সমাধান করি, বি আউটপুটের মান দাঁড়াবে কত, 1 ভোল্ট। তাহলে এইভাবে এই অঙ্কটি সমাধান করা যেতে পারে। এখন আসেন 8 নাম্বার অঙ্ক। ফাইন্ড বি আউটপুট ফর দা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। দুইটা ভোল্টেজ দেয়া আছে। হ্যাঁ, এই অবস্থায় আপনাকে বি আউটপুটের মানটা কত নির্ণয় করতে হবে। খুব সহজ একটি অঙ্ক। দেখেন, এই ব্যাটারিটার দেয়া আছে এখানে, ভয় পাওয়ার কিছু নেই। এই ব্যাটারিটার প্লাস কোথায়, এইখানে। তার মানে এই 4 ভোল্ট কোথায় আছে, এইখানে আছে, তাই না? এখানে 4 ভোল্ট না, এই দুই মাথার ভোল্টেজই তো 4 ভোল্ট। তার মানে প্লাস কোন দিকে, উপরে, এই জন্য প্লাস 4 ভোল্ট। এই জায়গার ভোল্টেজ হচ্ছে এখন প্লাস 4 ভোল্ট। তো এটা যদি প্লাস 4 ভোল্ট হয়, তো এইটা কত, এটাও প্লাস 4 ভোল্ট। তো উপরটা যদি প্লাস 4 ভোল্ট হয়, এখানে যদি প্লাস 6 হয়, সব ভোল্টেজ তো আমি জানি। তার মানে 6 মাইনাস 4, এই যে 6 মাইনাস 4 ডিভাইড বাই এই রেজিস্ট্যান্স 4 ইজ ইকুয়াল টু, মানে এই কারেন্টটা সমান উপরের কারেন্ট, এখানে কত 4, এই হচ্ছে 4 মাইনাস এই জায়গার ভোল্টেজ হচ্ছে বি আউটপুট, এই যে মাইনাস বি আউটপুট ডিভাইড বাই 10। এটা সমাধান করলে এই লাইনটার থেকে বি আউটপুট ইজ ইকুয়াল টু -1 ভোল্ট। খুব ছোট অঙ্ক না, খুব ইজি অঙ্ক। এটা তো কার্টুন চ্যানেলের মতো লাফাচ্ছে। গোপাল ভাঁড়ের কার্টুন চ্যানেলে গোপালকে একটা আঁকা বাঁকা করে দেখায় না, এরকম লাফাচ্ছে কেন? মনে হয়েছে
দেন 9 নাম্বার অঙ্ক, লাস্ট ওয়ান, ডিটারমাইন বি আউটপুট ফর দ্য অপেম। তাহলে এইখানে এর কারেন্ট সোর্স দেয়া আছে, ব্যাটারির পরিবর্তে এই ধরনের ডিফারেন্সিয়াল থাকবে, কিন্তু কারেন্ট সোর্স দেয়া থাকবে, তাহলে আরো ভালো। আমার তো কারেন্টই বের করা মূল উদ্দেশ্য, তো কারেন্ট বের করার দরকারই নেই, কারেন্ট দেয়াই আছে। তাহলে এই কারেন্টটা যা, উপরের কারেন্টটা তা। এখন এই B2 ভোল্টেজটা জানতে হবে না, এই জায়গার ভোল্টেজটা। এই জায়গার ভোল্টেজটা কিভাবে জানবো আমরা? এই জায়গার ভোল্টেজটা জানবো, এই জায়গার ভোল্টেজ যা তত, এখানে ভোল্টেজ তো দেয়া আছে 6 ভোল্ট প্লাস 6 ভোল্ট, তো এটা যদি 6 ভোল্ট হয় B1, তাহলে B2 ও 6 ভোল্ট, এর জন্য B2 B1 6 ভোল্ট। এট ইনভার্টিং টার্মিনাল এই জায়গায় আমরা যদি দেখি, এই পয়েন্টে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, সেই কারেন্টটাই উপর দিয়ে আসবে। তাহলে উপর দিয়ে যেটা আসবে সেটাকে আমরা যদি নোডালে লিখি, এই জায়গায় হচ্ছে 6 মাইনাস বি আউটপুট ডিভাইড বাই 2, এই যে 6 মাইনাস বি আউটপুট ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 2 মিলি। এই অঙ্কটাতে ম্যাক্সিমাম মানুষ ভুল করবে হচ্ছে মিলি, কিলো, ভোল্ট, এগুলো দিয়ে সে তালগোল পাকিয়ে ফেলবে। এটাই হচ্ছে মূল খেলা এখানে, আপনারা একটু ভালো করে দেখবেন। এই কারেন্টটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? এই রেজিস্ট্যান্সটা হচ্ছে কিলো ওহমস। বি আউটপুটের মানটা কিসে আসবে? অনেকে মিলি ভোল্ট লিখে দিতে পারে, অনেকে কিলো ভোল্ট লিখে দিতে পারে। কি লিখবে এই বিষয়গুলো খুব সহজেই আপনাদেরকে বুঝতে হবে। দেখেন, ভোল্টেজ দেয়া আছে ভোল্টে, তাকে যদি কিলো ওহমস দ্বারা যদি ভাগ করেন, বি বাই আর, আই ইজ ইকুয়াল টু কি? আই ইজ ইকুয়াল টু বি বাই কি দাঁড়ায়? আর, তাই না? আই ইজ ইকুয়াল টু বি বাই আর না? তাহলে বি হচ্ছে ভোল্টেজে আর আর হচ্ছে কিসে? কিলোতে। তাহলে ভোল্টেজকে যদি কিলোতে ভাগ করা হয়, একক হচ্ছে উপরেরটা ভোল্ট, নিচেরটা যদি কিলো হয়, তখন রেজাল্ট আসবে মিলি অ্যাম্পিয়ার। এটা কিলো, এই জন্য রেজাল্ট মিলিতে আসবে। ওকে? আর যদি আপনার এটা যদি কিলো ভোল্টে থাকতো, ভোল্টে না থাকা, তখন এটা চলে আসতো আবার অ্যাম্পিয়ারে। এখন উপরেরটা হচ্ছে ভোল্টে, নিচেরটা হচ্ছে কিলোতে, এই জন্য আসবে মিলি অ্যাম্পিয়ারে। এই বিষয়টাই শুধুমাত্র খেয়াল করবেন। এখানে দেখেন, এই মিলি আর কিলো, এই দুইটা কি? এই দুইটাকে যদি কোনাকুনি গুণ করেন আপনি, কোনাকুনি গুণ করলে কাকে পাওয়া যাবে? একক হবে, ভোল্ট একক হবে। তার মানে কখনো যদি কিলো ওহমসের সাথে মিলি অ্যাম্পিয়ার যদি গুণ করা হয়, তখন কি পাওয়া যাবে? ভোল্টেজের ভোল্ট এককটা পাওয়া যাবে। এটাই মাথায় রাখবেন। তাহলে এই জায়গায় আমরা করলাম কি, এই 2 কিলো ওহমসকে এই 2 মিলি দ্বারা গুণ করলে কি হবে? এই দুজন মিলে কিন্তু ভোল্টেজের একক ভোল্ট হয়ে যাবে। এই জন্য 2 কিলো আর 2 মিলি আর গুণ করে দিয়ে 4 ভোল্ট করে দিলাম। এইভাবে 6 মাইনাস বি আউটপুট ইজ ইকুয়াল টু 4 ভোল্ট। এখন এই বি আউটপুটটাকে ওপারে পাঠিয়ে 4 কে এপারে পাঠালে কি দাঁড়ায়? বি আউটপুট সমান 6 মাইনাস 4, দ্যাট মিনস দা 2 ভোল্ট। এই বিষয়গুলো খুব সিম্পল, সিলি বিষয়, কিন্তু পরীক্ষার হলে যেন একক ভুল না করেন, সেই জন্যই আমি জাস্ট একটু স্মরণ করিয়ে দিলাম। তো আজকে এরই মাধ্যমে আমি আমার পর্বটি শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আমি ধীরে ধীরে সুযোগ দিব। কোনো অযাচিত অবাঞ্ছিত প্রশ্ন নয়, কারণ আমি সারাদিন পরিশ্রম করে আসছি, এসে শীট লিখেছি আপনাদের জন্য। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি কমপ্লিট করে দিতে আপনাদের এই কোর্সটি। আমি কারোর নিকট কখনো দায়বদ্ধ থাকিনি, থাকতেও চাই না, সেই জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। স্রষ্টার কাছে বহু প্রার্থনা করেছি আমি যেন আপনাদের দায় মুক্ত হতে পারি। সেই জন্য আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব আপনারা অযাচিত প্রশ্ন নয়, জানার জন্য প্রকৃত প্রশ্ন করবেন। যে সবার মাইক্রোফোনটি বন্ধ রাখুন, কাইন্ডলি মাইক্রোফোন, আব্দুল আওয়াল মাইক্রোফোন বন্ধ রাখুন। জি, প্রশ্ন করতে পারেন বাদন কুমার মজুমদার।
স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। স্যার হচ্ছে ওই যখন ইনভার্টিং টার্মিনালে যখন কোনো সোর্স থাকবে না, যদি ওখানে কোনো রেজিস্টর থাকে তাহলে কি ওই রেজিস্টরটা কি ইউজ হবে না স্যার? আমরা এই ধরনের অঙ্ক ভবিষ্যতে করব, আমরা এখনো অপেক্ষা শেষ করতে পারিনি। আজকের ক্লাস রিলেটেড কোনো কিছু আছে কিনা একটু জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। শামীম খান প্রশ্ন করতে পারেন। ভাইয়া 6 নাম্বার ম্যাথটা যদি একটু যাইতেন, ওখানে প্রশ্ন ছিল। আচ্ছা, 6 নাম্বার ম্যাথ। কি বলেন? ভাই এখানে যে আমার নন ইনভার্টিং টার্মিনাল দিয়ে তো কারেন্ট যাচ্ছে না, যেহেতু কারেন্ট যাচ্ছে না তাহলে আমি বলতে পারি না যে রেজিস্টার গুলো শর্ট হয়ে আছে, তাহলে 2 ভোল্ট 1 ভোল্ট এই আমি নন ইনভার্টিং টার্মিনালে প্রান্তে পাবো। আচ্ছা, এই ধরনের বিষয়গুলো, কারেন্ট যেহেতু যাচ্ছে না কিন্তু সোর্সের ভোল্টেজ দেয়া আছে, ঠিক আছে, কিন্তু এই দুইজনের ভোল্টেজটা কোনো একটা কিছু হয়ে এইখানে একটা ভোল্টেজ শো করবে, ভোল্টেজ তো আসবে। নন ইনভার্টিং টার্মিনালে কারেন্ট না যাক কিন্তু ভোল্টেজ তো আসে, এটা তো আমরা জানি নাকি? জি, 0 ভোল্ট হোক, 1 ভোল্ট হোক, 2 ভোল্ট হোক, একটা ভোল্টেজ তো আসে। এই ভোল্টেজটা কত, এটাই হচ্ছে আমার জানা উচিত। জি ভাই এটাই বলছি, মানে আমি যদি শর্ট হয়ে যায় তাহলে 25 কিলো ওহমে অ্যাক্রোসে আমি এখানে 2 ভোল্ট পাবো, আর 50 কিলো ওহম রেজিস্টার অ্যাক্রোসে 1 ভোল্ট পাবো। তো ওইখান থেকে ক্যালকুলেশন করে আমি ভিওয়ান আননোন ভোল্টেজটা পাবো না? কিভাবে পাবেন, কিভাবে পাবেন? মানে আমার কাছে এমনটা মনে হচ্ছে, মানে যেহেতু কারেন্ট যাচ্ছে না তাহলে শর্ট পাথ হয়ে গেল, তাহলে 2 ভোল্টটাই আমি হচ্ছে যে নন ইনভার্টিং টার্মিনালে পাবো, আসলে এরকমটা বিষয়টা, হওয়ার কথা না? আসলে বিষয়টা ঠিক আপনি যেরকম ভাবছেন বিষয়টা ঠিক ওটার কাছাকাছি, একদম কাছাকাছি। এইখানে একদম কারেন্ট যাচ্ছে না বললে ভুল হবে। বাস্তবে এটার ভিতর দিয়ে খুব মিলি মানে মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে কিন্তু বাস্তবে। হ্যাঁ, মাইক্রো, অনেক অনেক ক্ষুদ্র একটা কারেন্ট যাচ্ছে, কারণ এই অপ এম এর ইনপুট টার্মিনাল আসলে কখনোই কারেন্ট জিরো না। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে অঙ্ক শেখানোর জন্য এই কারেন্টটাকে জিরো বলেছি, বাস্তবে এই কারেন্টটা কিন্তু জিরো না, একদম খুব কম, যেটা ট্যাঙ্কস টু জিরো, মানে জিরোর খুব কাছাকাছি। তাহলে এই কারেন্টটাকে মেক আপ করার জন্য এখান থেকে কিন্তু বাস্তবে একটা কারেন্ট যায়, সেই হিসাবে আমরা এই কারেন্টটাকে জিরো ধরি। আচ্ছা, কথা না বললে হয় না? কে কথা বলে? শামীম খান, বুঝা গিয়েছে কি বলতে চাচ্ছি? জি ভাই বুঝতে পেরেছি। মানে আপনার ফার্স্ট যে টাইম যখন আমি দৃষ্টিকোণ, সার্কিটটা দেখবো তখন মানে এরকমই থিঙ্কিং আসবে মাথায়, যে যদি আমি এটা কারেন্ট যাচ্ছে না তাহলে আমি শর্ট ধরে ভোল্টেজ দুটো এখানে নিয়ে আসতে পারবো। মানে একটার সাথে একটা বিয়োগ করে দিই, এ ধরনের না? হ্যাঁ, আমরা জিও বিয়োগ বা যোগ, মানে আচ্ছা, যাই হোক, ফার্স্টে কিন্তু এই থিঙ্কিংটা আসছে মাথায়। হ্যাঁ এটা আসতেই পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু একটা থেকে একটা বিয়োগ করলে আলটিমেটলি 3 ভোল্ট হয়ে যাবে। হ্যাঁ, এই ধরনের কোনো কিছু হবে না আর কি। এটা যোগ করলে আবার হচ্ছে যে, যেহেতু একটা একটার সাথে বিপরীত, সিরিজ হলে যোগ হতেই পারে, যোগ করলে যে সামেশনটা হবে সেটা আবার 1 ভোল্টের সমান হবে, কিন্তু বিয়োগ করা যাবে না। আবার কখন যোগ করবেন কখন বিয়োগ করবেন, আদৌ মিলবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কনফিউশন তৈরি হবে। এই জন্য এটা সঠিক প্রসিডিউর, মানে ইন্টারন্যাশনালি যেটাকে সমাধান করা হয় সুপার পজিশন দিয়ে করে, এরপরে নোডাল দিয়ে করতে পারে না। জি ভাই বুঝতে পারছি। ওকে, যে আব্দুল আওয়াল প্রশ্ন করতে পারেন। যে আব্দুল আওয়াল, রোল নাম্বার 58, প্রশ্ন করতে পারেন। স্যার 3 নাম্বার অঙ্কটা একটু যে দিয়েছেন। জি, 3 নাম্বার অঙ্ক। জি বলেন। স্যার এইখানে আমি মানে কারেন্টের ডিরেকশনটা 10 কিলো ওহমের ওইখানে দেওয়া, জি কিন্তু আমি ডিরেক্ট কারেন্টটা বাইর করতেছি 4 কিলোর আড়াআড়িতে। জি, তাহলে কি মানে আমার এখানে একটু কনফিউজ লাগতেছে, এইটার আড়াআড়ির কারেন্টটা চাইছে না 10 কিলোর আড়াআড়িতে, যে সিম্বলটাতে বলতেছে যে যেখানে বলছে যে আই নটটা আই আউটপুটটা দেখেন, 10 কিলোর আড়াআড়িতে আচ্ছা সিম্বলটা দেওয়া।
ঠিক আছে, অসুবিধা নেই, আপনি পরে বের করেন। আপনি 4 কিলোর কারেন্টটা বের করেন। আই 4 কিলো কত? এই ভোল্টেজটা তো কত ভোল্ট? 100 ডিভাইড বাই 4, 100 তাহলে কত হলো? 25 মাইক্রো এম্পিয়ার। জি 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 এই কারেন্টটা ক্লিয়ার। এখন আসেন জি যে আপনি এই আই নটটা মনে করেন বেরেই করেন নাই, আপনি জানেন শুধু এই 4 কিলো, এই 4 কিলো যা জি। আই নটটাও তা না। হ্যাঁ হিসাবে তাই, কিন্তু ডিরেকশনটা তো স্যার নিচের দিকে দেওয়া, ওই জায়গাটা এক্সেপশনাল ওই জায়গাটা দেওয়া, এই জন্য বলতেছি যে আসলে ওইখানে কোনো অসুবিধা নাই, আপনি ওইখানে ওই আই আই নট সমান 4 কিলো বাই এটা দিলেও কোনো সমস্যা নেই। এখন কি একই কিনা? জি কারেন্ট তো একই। আচ্ছা, একই হলে আপনি মনে করেন এখনো আই নট বের করেন নাই, ঠিক আছে, কারেন্ট একই, ওকে। তাহলে একই হলে এই সেম কারেন্টটা যেহেতু যাচ্ছে, তাহলে বি আউটপুট সমান কত? বি সমান সমান আই ইন্টু আর, মানে আই 4 কিলো, আই 4 কিলো ইন্টু আর হচ্ছে কত? এই দুইজনের 14। তাহলে আই 4 কিলো হচ্ছে 25 মাইক্রো, 25 মাইক্রোর সাথে 25 আর করলে কত হয়? 14 350 মিলিভোল্ট। তাহলে এখন এই আউটপুট ভোল্টেজ পাওয়া গেল না? জি জি আউটপুট ভোল্টেজ পেয়ে গেলে এবার আপনি আই নটটা বের করেন। আই নট সমান সমান হচ্ছে 350 ডিভাইড বাই, এই কারেন্টটা জানতে গেলে রেজিস্ট্যান্স দুইটা সিরিজে না? 14 কত হয়? 314। ওটা স্যার যারা যিনি কাটবেন ওনারা হচ্ছে বুয়েটের প্রফেসর আর কি। সরি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, দিয়ে কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। জি, মুস্তাফিজুর ইবনে তৌহিদ প্রশ্ন করতে পারেন। দাদা আদাব, আমার কথা শোনা যায়? জি শুনতে পাচ্ছি। দাদা ওই 1 নাম্বার না হলে 2 নাম্বার একটু নিয়ে যাবেন। এটা নাকি 1 নাম্বার? 1 নাম্বার দাদা। জি আচ্ছা দাদা, ওই একটা মেয়েতে ওই যে কিলোভোল্ট মিলিভোল্টের একটা প্রবলেম মনে হয়েছিল যখন আপনি ম্যাথটা করান, তো এখন এখন দেখতে পাচ্ছি না। ঠিক আছে দাদা, পিডিএফটা দিলে তখন বুঝতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে। আপনি রাসেল আহমেদ প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? এই তো আছি, ভালো আছি। আমার কোশ্চেনটা হচ্ছিল যে প্রথম ম্যাথটাতে প্রথম ম্যাথ, জি বলেন ভাই, এই যে আমাদের এই সূত্রটা যে CMRR, এটার মধ্যে যে আমরা যে ডিফারেন্সিয়াল মোড গেইন, তার এটা কি আমাদের সূত্রের মধ্যে এটা ছিল নাকি 12 যদি আমি 8000 লিখতাম, এটা কি মানে সূত্রতেই কি ডিফারেন্সিয়াল মোড গেইন বাই কমন মোড গেইন ছিল? যে ডিফারেন্সিয়াল মোড ভোল্টেজ গেইন কে কমন মোড ভোল্টেজ গেইন দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে ভাই, এটাই মানে জানা ছিল। মানে আগে ক্লাসটা তো অনেক আগে করছি, মনে নাই ভাই, এই জন্য। জি জি। আর ভাই অনেকদিন পরে ক্লাস করলাম, তো আপনাকে দেখলাম, খুব ভালো লাগলো ভাই, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেও। আর কোনো প্রশ্ন কারো? কেউ কোনো প্রশ্ন করবেন? জি স্যার প্রশ্ন করতে পারেন, অনেকদিন পর দেখলাম আপনাকে। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? হ্যাঁ জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো আর কি, আপনি এজন্য আপনাকে ধন্যবাদ। তো
আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং অঙ্কগুলো বুঝলাম আর কি, এটা ভালো লাগলো। এখন শীটটা হাতে পেলে নিজে নিজে করলে আরো ভালো লাগবে আর কি। তো স্যার আপনি ভালো আছেন তো স্যার? জি জি আছি, ভালো আছি, কিন্তু খুব একটা মানসিকভাবে ভালো নেই। হ্যাঁ মানে আপনাকে মানে দেখে ভালো লাগছে, কিন্তু আপনি যে কর্মব্যস্ত আপনার চেহারায় কিন্তু সেটা বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা। আপনি যে মানে অত্যন্ত কর্মব্যস্ততার সাথে আসলেন হয়তো বা কোথাও থেকে ব্যস্ত নিয়ে ক্লান্তর একটু ছাপ আমি দেখতে পাচ্ছি আর কি। তো যাই হোক, আপনাকে দোয়া করি স্যার, আপনি জি জি এইভাবে আমাদেরকে সবচেয়ে সঙ্গ মজার দেন। বিষয় কি জানেন, মানে জি স্যার। আমি যেটা কখনোই কল্পনা করি নাই যে পড়াতে গিয়ে চাকরি হারানোর মতো অবস্থা তৈরি হবে, এটা কখনো মানে আমি ভাবি নাই আর কি, যে আমার ছাত্ররা মনে করেন অনেক কিছুই করতে পারে, এটা শেষ পর্যন্ত আমার চাকরি নিয়ে টানাটানি করতে পারে, এটা আমার বিশ্বাস ছিল না। যাই হোক, পৃথিবীটা আসলে স্যার এরকমই অনেক কঠিন, যেটা আসলে মানুষ কল্পনা করে না বা কল্পনারও বাইরে। মোকাবেলা করতে শিখেছি, করতেছি। তো এখন আর স্যার আমি কারোর ডিসিশনে চলবো না। এখন মনে করেন যে আমাকে সেফ ডিস্টেন্স মেনটেন করে যেটা করা উচিত ঠিক জি অবশ্যই, করব। অবশ্যই স্যার, অবশ্যই আপনি ওইভাবেই চলবেন। তবে মনে কিছু নিয়েন না, এই যে সুদীর্ঘ বন্ধের সময় আপনাকে একটা কলও করিনি, আমি একটু অপরাধ বোধে ভুগতেছিলাম। না 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 না। আমি কল করলেও আসলে খুব একটা সময় দিতে পারতাম কিনা সেটা নিয়েও সন্দেহ ছিল। ভালো ওই জন্য আপনি ফোন করেন নাই। না, আমি ওই জন্য যে খুব জরুরি না, একটু কুশল বিনিময় করে আবার আপনাকে ব্যস্ততার মধ্যে ডিস্টার্ব এই জন্যই করিনি আর কি, যে হোক স্যারের সাথে তো কথা হবেই এক কোনো না কোনো এক সময়। তো ভালো থাকবেন স্যার, আর দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি ওয়েলকাম স্যার। আচ্ছা, এমডি সাগর লিখেছেন প্রিপারেশনের জন্য কোন বই ফলো করতে পারি? প্রিপারেশনের জন্য সাধারণত হচ্ছে যে আপনার এই যে অপেমের জন্য আমরা যে বইটা বেশি দেখেছি সেটা হচ্ছে আলেকজান্ডার সাদিকুর বইটা, আপনারা দেখতে পারেন। মানে অপেম আলেকজান্ডার সাদিকুর বইয়ে ভালো। তো আমি ইতোপূর্ব আপনাদেরকে বলেছি যে আপনারা যদি পারেন ইন্ডিয়া থেকে গেট একাডেমির কিছু বই আছে বাজারে, গেট একাডেমির বই কালেক্ট করতে পারেন, অথবা ইন্টারনেটে হচ্ছে আপনার গেটের বিভিন্ন প্রশ্ন পাওয়া যায়, সেখানে ওপেন রিলেটেড যে প্রশ্নগুলো আসছে সেটি সমাধান করে রেডি হয়ে থাকতে পারে। বুয়েট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য প্রশ্ন করে, এই গেট থেকে আগে প্রশ্ন করতো খুব, ইদানিং কেমন করে আমি জানি না, অনেক বছর প্রশ্ন দেখা হয় না। তো আই থিঙ্ক আপনাদের মিনিমাম সাউথ ইঞ্জিনিয়ার লেভেল হলো যে অনেক উপকারে আসবে আর কি। তো গেটটা দেখতে পারেন। তো যাই হোক, আমরা আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সবাইকে শুভরাত্রি। আর আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে সঠিক সময়ে সঠিক পড়াশোনা করাতে পারিনি। আমার নিজের ব্যস্ততা বলেন বা আপনাদের মনুষ্য সৃষ্ট ঘটনা বলেন, যে কারণেই হোক না কেন। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি স্যার, আসসালামু আলাইকুম।